অবচেতন অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছে শাওন। তার পাশেই বসে রয়েছেন ছোট জমিদার সাহেব। খুবই সহজ সরল নিরীহ প্রকৃতির লোক তিনি। কোনো ঝামেলার সামনে পিছনে নেই। সহজেই লোকের কথার দ্বারা প্রভাবিত হয়ে যান তিনি। তার খুবই আদরের শাওন। আজ 7 দিন যাবৎ ঘুম পাড়িয়ে রেখেছে ডাক্তার তাকে। উঠলেই ছেলেটা কেমন পাগলামি শুরু করে দেয়। ইস, কি মায়াবী মুখ তার! এমন কেন হলো কে জানে। আজও ছোট জমিদার সাহেবের শাওনের জন্মের দিনটির কথা মনে আছে। জমিদার গিন্নি যখন শিহাবকে জন্ম দেন তার বয়স তখন সবে মাত্র 15। কম বয়সে বাচ্চা জন্ম দেওয়ার মরতে মরতে বেঁচে যান তিনি। অন্তত কম বয়সে বাচ্চা জন্ম দেওয়ায় মরতে মরতে বেঁচে যান তিনি, কিন্তু তার পরবর্তীতে সন্তান জন্মদানের সমস্যা দেখা দেয়। অনেকবার চেষ্টা করেও বাচ্চা হচ্ছিল না। বাসার সবাই খুব করে শিহাবের পর আরেকটা সন্তান চাইছিল। এমন সময়েই জানা যায় শাওনের গর্ভে আসা সংবাদটি। সবাই একেবারে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। 9 বছর পর জমিদারের দ্বিতীয় সন্তান হিসেবে শাওন জন্ম নিল। সকলের আদর ভালোবাসায় বেড়ে উঠতে লাগলো সে। জমিদার গিন্নি আর কখনো সন্তান জন্ম দিতে পারেননি, কিন্তু বাসার সকলে শাওন আর শিহাবকে নিয়েই সন্তুষ্ট ছিল। বংশের 2 প্রদীপ তো আছেই, আর কি চাই। আর আজ সেই আদরের শাওনের কি অবস্থা! অবস্থা শোচনীয় শিহাবেরও। কোনো কাজেই আজকাল মনোযোগ দিতে পারে না সে। ঘন্টার পর ঘন্টা এসে ভাইয়ের পাশে বসে থাকে। শাওন তো শিহাবেরও খুব আদরের। হাসপাতালের কেবিনে প্রবেশ করলো শিহাব। কাকা, তুমি এখানে? কেমন আছো? জ্ঞান ফিরেছে? ফিরছিল, কয়েক ঘন্টা পর আবার ঘুম পাড়ায় দিছে। এভাবে বারবার ঘুম পাড়িয়ে দিলে তো সমস্যা। কি জানি, অত কিছু আমি জানি না। ডাক্তারেরা যে কি করে কে জানে। চিন্তা করো না, এটা খুবই ভালো হাসপাতাল। তুমি দেখো, শাওন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তোর হাতে কি হয়েছে? আরে আর বলো না, পরশু মা আর বাবা এসেছিল। ভাবলাম নিজে কিছু রান্না করে খাওয়াই। সবজি কাটতে গিয়ে হাতই কেটে ফেললাম। কি যে করস না তুই! এমনি একা একা একটা ফ্ল্যাটে পড়ে থাকস, কাউরে সাথে নিলেও তো পারস। কাকে নিব? এক কাম কর, মিলিরেই নিয়ে যা। ভাই বোন একসাথে থাকবি, তোরও কিছু সাহায্য হইল আর মিলিও কাজ কাম কিছু শিখলো। বয়স তো কম হইল না, বিয়া দিতে হইব এখন। শিহাব ছোট একটা শ্বাস ফেলল। ওর ছোট চাচার বুদ্ধি কম, সেটা মোটামুটি সবাই জানে, কিন্তু তাই বলে এভাবে ওর সাথে থাকতে বলবে এটা শিহাব আশা করেনি। মিলি বড় হয়েছে এখন। যতই আলাদা রুম হোক, এভাবে এক ফ্ল্যাটে তো আর থাকা যায় না। তিনি হয়তো এত কিছু ভাবেননি। এখনো ছোটবেলার মতোই সব ভেবে যাচ্ছে। ছোটবেলায় ওরা সব ভাই বোনেরা কত একসাথে ঘুমিয়েছে তার ইয়ত্তা নেই। চারুর চোখ খুলতেই দেখতে পেল হামিদ ওর কাছেই বসে আছে। চারুর যেন ব্যাপারটা বিশ্বাস হতে চাইছে না। হামিদ আসলেই এসেছে, নাকি এটা স্বপ্ন? যদি স্বপ্ন হয় তো এই স্বপ্ন কখনো না ভাঙুক। না, স্বপ্ন না, এই তো হামিদ ওকে ডেকে চলেছে। তার মানে হামিদ সত্যিই এসেছে। এতদিন পর ভাইকে দেখে চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চারুর। কোনো মতে একবার উচ্চারণ করলো, আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে এখান থেকে নিয়ে যাও। কি হয়েছে চারু? কে মেরে ফেলাইব? আমারে বল কি হয়েছে? আমাকে নিয়ে যাও এখান থেকে। নিয়ে যামু, তোরে নিতেই তো আসছে। কিন্তু কে তোরে মারতে চাইছে? পরে বলবো সব, আমাকে নিয়ে যাও। হামিদের কেমন নিজেকে দিশেহারা লাগছে। এখানে কি হচ্ছে কিছুই তার বোধগম্য হলো না। তবুও সে চারুর কথা মেনে এখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল। চারু হাঁটা চলার অবস্থায় নেই। সবচেয়ে ভালো হবে ওকে কোলে তুলে নেওয়া। কোলে তুলে নিতেই আরও একবার অবাক হলো সে। স্বাস্থ্য নিয়ে যেই চারুকে একসময় বারংবার খেপাতো, সে এখন সেই চারুর একেবারে ওজন নেই বললেই চলে। ও চলে যাওয়ার পর কি হয়েছিল চারুর সাথে? শেফালি কিছু করেছে কি? হামিদ মনে মনে পণ করল, শেফালি যদি বিন্দু মাত্র চারুর ক্ষতি করে, এমন কিছুর সাথে জড়িত, চারুর ক্ষতি হয় এমন কিছুর সাথে জড়িত থাকে, তাহলে একেবারে খুন করে ফেলবে সে তাকে। এইটুকু একটা মেয়েকে যে কষ্ট দেবে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, সে যেই হোক, শেফালি, নাজিমুদ্দিন কিংবা চারুর তথাকথিত সেই বর।
হামিদ চারুকে নিয়ে লোকালয়ের মধ্যে একটা জায়গা খুঁজছে। গ্রাম থেকে বের হওয়ার শর্টকাট পথ ছিল এই জঙ্গলের ভিতরের রাস্তা। সেখান দিয়েই শহরে যেতে চাইছিল হামিদ, কিন্তু রাস্তায় সে এভাবে চারুকে পেয়ে যাবে এইটা সে কল্পনাই করেনি। নিজের মনেই ভেবে নিয়েছিল সে বোধহয় আর চারুকে খুঁজে পাবে না, কিন্তু হাল ছেড়ে দেয়নি একেবারে। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরেই একটা ছোট কুঁড়ে ঘর দেখল। হামিদ জানে না সেখানে যাওয়া ঠিক হবে কিনা, কিন্তু এখন উপায় নেই। হামিদ গিয়ে সেই দরজায় কড়া নাড়ল। অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলে বের হলেন এক বৃদ্ধা মহিলা। তিনি চারুকে দেখে বিস্ময় নিয়ে হামিদের দিকে তাকালেন। আমি আর আমার বোন খুব বিপদের মধ্যে আছি, একটু দয়া করে আমাদের সাহায্য করেন। বৃদ্ধা ভ্রু কুঁচকে গভীর দৃষ্টিতে একবার চারু আর একবার হামিদের দিকে তাকালেন। তিনি বোঝার চেষ্টা করছেন হামিদ সত্য বলছে কিনা। চারুর মলিন মুখটা দেখে তার মনে হলো আসলেই বোধহয় সে বিপদে আছে। তবে হামিদের মুখে রয়েছে দ্বিধা থাকারই কথা। সে তো জানেই না কি হয়েছে, শুধুমাত্র চারুর কথা মেনেই তাকে লোকালয়ে নিয়ে এসেছে। ওর কি হয়েছে? হামিদ বুঝতে পারছে না এখন কি উত্তর দেওয়া উচিত। হামিদ নিজেই জানে না চারুর কি হয়েছে। এই বৃদ্ধার প্রশ্নের কি উত্তর দেবে সে? আও, তোমরা আগে ভিতরে আও। বৃদ্ধার অনুমতি পেয়ে হামিদ চট জলদি ভিতরে চলে গেল। বাসায় বৃদ্ধা ছাড়া আর কাউকে দেখা গেল না, অর্থাৎ সে এখানে একাই থাকে। আসবাব বলতে শুধু একটা চৌকি আর জামা কাপড় রাখার একটা আলনা। ঘরে বিশেষ কিছু নেই বলেই হয়তো তিনি এত সহজে হামিদ আর চারুকে ঘরে ঢোকার অনুমতি দিলেন। ওরে এই চৌকিতে শুইয়ে দাও। হামিদ বৃদ্ধার কথা মেনে নিল। চারুর মুখমণ্ডলে আঘাতের চিহ্ন স্পষ্ট। হামিদ নিজের চোখ বন্ধ করে নিল। এই অবস্থায় চারুকে দেখা সহ্য হচ্ছে না তার। মনোরমা ওকে বলেছিল চারুর খেয়াল রাখতে, কিন্তু ও পারেনি। একজন ভাই হিসেবে চরমভাবে ব্যর্থ প্রমাণিত হলো সে। ও তোমার বোন? হামিদ হ্যাঁ বোধক মাথা নাড়ল। তোমাকেও দুইজনের চেহারায় তো অনেক মিল আছে দেখা যায়। হামিদ কিছু বলল না। ছোটবেলা থেকেই এই কথা অনেকবার শুনেছে সে। হামিদ আর চারু দুজনের চেহারাই নাজিমুদ্দিনের মতো। ওদের দুজনকে যেই দেখতো সেই বলে দিতে পারতো ওরা নাজিমুদ্দিনের ছেলে মেয়ে। কি হয়েছে ওর? এই অবস্থা কেমনে হইলো? আমার জন্য সব হয়েছে। তোমার জন্য মানে? আমি যদি ওই রেখে শহরে চলে না যেতাম তাহলে আজ এমন হইতো না। বৃদ্ধা আর কথা বাড়ালো না। হামিদ বুঝতে পারছে না ঠিক কি হয়েছে। রাত প্রায় 3টা বেজে গেছে ইতিমধ্যে। সম্পূর্ণ দেশ এখন ঘুমন্ত অবস্থায় আছে। একটা পিন পতন আওয়াজ অবধি শোনা যাচ্ছে না। এমন সময় হামিদ শুনতে পেল একটা জিপ গাড়ির আওয়াজ। হামিদের মনে পড়ে গেল চালু বলেছিল কেউ একজন ওকে মেরে ফেলবে। তবে কি এত রাতে এই গ্রামে কোনো জিপ গাড়ি চারুর জন্যই এখানে এসেছিল? কিন্তু চারুকে মেরে কার কি লাভ? হামিদের মাথা সম্পূর্ণ শূন্য হয়ে যাচ্ছে। তবে জিপ গাড়িতে কে সেটা দেখা প্রয়োজন। হামিদ উঠে যেতে চাইল, কিন্তু তাকে আটকে দিল বৃদ্ধা। কই যাও? বাইরে গাড়ির আওয়াজ পাওয়া যাইতেছে, আমার মনে হয় ওইখানে কিছু আছে। যাইও না, বড় বড় নেতারা মাঝে মাঝে খুন কইরা নদীতে লাশ ভাসায় রাইখা যায়। কেউ যদি দেখে তারেও মাইরা ফেলে। আপনি কিভাবে জানলেন? আমি একদিন দেখছিলাম, ভাগ্য ভালা ওরা আমারে দেখে নাই। হামিদ আর কিছু বলল না। এখন এইসব ঝামেলাতে না জড়ানোই ভালো। ভালোই চারুকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। হামিদ সারা রাত জেগেই রইল। বৃদ্ধাকে কয়েকবার ঘুমোতে বললেও সে ঘুমালেন না। হামিদের সাথেই জেগে রইলেন। কথায় কথায় হামিদ জানতে পারল বৃদ্ধার 2 মেয়ে 1 ছেলে। সবাই বিয়ে করে নিয়েছে। 2 মেয়ে থাকে শ্বশুরবাড়ি, আর ছেলে শহরের একটা মেয়েকে বিয়ে করে এখন শহরেই থাকে। মাকে প্রতি মাসে বাজার করে দেওয়ার জন্য একজন লোক রেখে দিয়েছে, আবার মাঝে মাঝে কিছু টাকাও পাঠায়। বৃদ্ধা কিছুই বললেন না। ছেলে রেগে গিয়ে টাকা দেওয়া বন্ধ করলে তাকে না খেয়ে মরতে হবে। এখানে অসুস্থ হলে সেবা করারও কেউ নেই। ছেলের বউ আজ অবধি দেখেননি তিনি। ছেলে নিজেই পছন্দ করেছে, তবে ছেলের বউ চায় না বৃদ্ধা তাদের সাথে থাকুক। হামিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ মনোরমা ওদের কাছে নেই। হামিদ যে মনে মনে কতবার মনোরমাকে খোঁজে সে হিসেব নেই আর। এই বৃদ্ধার ছেলে কিনা তার জান্নাতকে এভাবে একা ফেলে দিয়ে গেছে। আসলে যাদের নেই তারাই বোঝে, আর যাদের আছে তারা কখনোই মূল্য দেয় না। মনোরমা যদি হামিদের কাছে থাকতো তাহলে সে মাথায় করে রাখতো ওর মাকে। হামিদের চোখ হঠাৎই গেল চারুর দিকে।
মনোরমার মতো চেহারা নয় তার, কিন্তু তাও চারুকে দেখলে মায়ের মতোই অনুভূতি আসে। মনোরমা শেষ স্মৃতি চারু। মনোরমাকে তো আগলে রাখতে পারেনি, কিন্তু চারুকে সে তার জীবন দিয়ে হলেও বাঁচাবে। চারুর মাঝেই মনে হচ্ছে যেন মনোরমাকে খুঁজে পেয়েছে হামিদ। চারু ঘুমিয়েছিল নাকি অজ্ঞান ছিল সেটা বলা গেল না, তবে চারুর চোখ খুলল ভোর 5টায়। সূর্য এখনো উদয় হয়নি, হালকা একটু আলো দেখা যাচ্ছে চারপাশে। চারু ঘুম থেকে উঠে হামিদের দিকে একবার তাকালো। এখন কেমন লাগতেছে? ভালো না। আমাকে কোথায় এনেছো? তোমার বাড়িতে। ওরা এখনই আমাকে নিয়ে যাবে এখান থেকে। কে নিয়ে যাইব? ওই মুখোশ পরা বসটা। কোন বস? আমি জানি না, ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে তোমার বাড়ি থেকে সরাও। শান্ত হ চারু, আমরা এখন অন্য বাসায় আছি, আমরা বাড়ি নেই। চারু চুপ করে গেল। সে এখন অন্য বাড়িতে আছে, সেটাই অনেক। হামিদ চারুকে আর কোনো প্রশ্ন করলো না। চারুর অবস্থা এখন খুব একটা ভালো না, ধীরে ধীরে সব জানা যাবে। বৃদ্ধা চারুকে বললেন গোসল করে আসতে। তার অবস্থা খুব একটা ভালো না, শরীরের বিভিন্ন জায়গায় মাটি লেগে আছে। সে চারুকে তার মেয়ের একটা শাড়ি দিলেন। জামা দিলে সমস্যা হতে পারে, জামা দিলে সমস্যা হতো মাপ নিয়ে, কিন্তু শাড়ির ক্ষেত্রে এমন কোনো সমস্যা হয় না। চারু কিছু না বলে চুপচাপ কলঘর থেকে গোসল করে নিল। গোসল করার সময় পানি ঢালায় শরীরের প্রতিটা আঘাত যেন তাজা হয়ে উঠেছিল। চারু বহু কষ্টে গোসল সম্পন্ন করে বেরিয়ে এলো। নিজেকে বেশ হালকা মনে হচ্ছে। মানুষের জীবনে পয়সার মতো দুটো অধ্যায় থাকে, একটা ভালো অন্যটা খারাপ, ঠিক ঠিক দিন রাতের মতো। চারুরও বোধ হয় কষ্টের সময়টা কেটে গিয়ে সুখের সময় এলো, কিন্তু তার এখনো অনেক কিছু জানার আছে। কে জানে সেসব জানার পর আদৌ সে সুখী হবে কিনা। চারু উঠানে গিয়ে বসলো। তার পাশে এসে বসলো হামিদও। চারু কিছুই বলল না। তার এখনো বিশ্বাস হতে চায় না সত্যিই হামিদ তার পাশে আছে, তার সাথে আছে। সূর্য উদয় দেখবি চারু? চারু একবার হামিদের দিকে তাকিয়ে আর একবার আকাশের দিকে তাকালো। ভোরে সূর্য উঠেছে। সবাই তো কেবল সমুদ্র পাহাড় থেকেই সূর্যোদয় দেখে, কিন্তু এই গ্রামে সূর্যোদয় দেখার সৌভাগ্য কজনের হয়? মনে হচ্ছে যেন তাল গাছের পিছন থেকে সূর্য উঁকি দিচ্ছে। এমন সময়ই শোনা গেল হামিদের কণ্ঠ। আমি চলে যাওয়ার পরে কি হয়েছে সেটা আমি জানতে চাইলাম না। আমি জানি তুই সময় কইরা বলবি, কিন্তু এখন এই সূর্যটা দেখ। যেমন রাতের অন্ধকার ছাপিয়ে সূর্যের আলো উঠলো, তেমনই এই সূর্যটার মতো তোর জীবনের অন্ধকার দূর হইলো। অতীতে কি হয়েছিল সেটা ভুলে যা। নতুন সূর্যের সাথে নিজের জীবনটা সুন্দর কইরা নতুনভাবে সাজায় আনে। তুমি সেদিন আসোনি কেন? আমি অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আর কখনো আসোনি। চারুর গলা ধরে এলো। হামিদ বুঝতে পারছে না তার ঠিক কি বলা উচিত। এখন এসে পড়ছি না, এখন সব ঠিক হয়ে যাবো দেখিস। আমি যখন শহরে যাই তখন দেখলাম গ্রামে সবকিছুর দাম যেমন সস্তা, শহরে তেমন বেশি। এখানে একজনের টেনে টেনে চলতে 5,000 টাকার বেশি লাগে, আর আমার চাকরি মাত্র 2,000-এর। ভাবলাম প্রথম প্রথম একটু কষ্ট হইলেও বেশি কাজ কইরা ভালো একটা পর্যায়ে যাবো। 1 মাসের মতো দিনরাত পরিশ্রম করলাম, ম্যানেজারের বিশ্বাস অর্জন করলাম। আমার চেয়ে বড় পদের একটা শ্রমিক কাম ছেড়ে দেওয়ার পর ম্যানেজার আমার ওই পদে লাগাইয়া দিল। বেতন 7,000 টাকা। 1 মাসে 7,000 বেতন হইব সেটা আমি ভাবি নাই। যখন তোরে আনতে যামু তখন আমার গাড়ির সাথে একটা ট্রাকের ধাক্কা লাগলো। তারপর আর কিছুই মনে নাই। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। পরে শুনলাম অ্যাক্সিডেন্ট করছি, 5 মাস শেষ হয়ে গেছে। আর একদিনও অপেক্ষা করি নাই। ডাক্তার নার্স কারোর কথা না শুন না, সাথে সাথে চলে আসি হাসপাতাল থেকে। ওই দিনই গেছিলাম গ্রামে, কিন্তু তোরে পাই নাই। হাজার পথ চাওয়ার পরেও তোর ঠিকানা আমারে কেউ দেয় নাই। অনেক খুঁজছি, বিশ্বাস কর। চারু আর কিছু বলল না। হামিদের বা কি দোষ? যা হয়েছে সব ভাগ্যেই ছিল। ভাগ্যটা এত খারাপ না হলেও পারতো। তুমি আগের চেয়ে মোটা হয়ে গেছো। আর কইস না, শহরের সবকিছু ভেজাল। প্রথম প্রথম কিছু খাইতে পারতাম না। কতবার যে পেট খারাপ হয়েছে আমার, তার নিজেরই হিসাব নাই। তারপর যখন খাইতে শিখলাম তখন থেকে পেট ফুল্লা ঢোল হয়ে গেছে। হামিদ নিজের পেটে হাত বুলাতে বুলাতে বলল কথাটা। হামিদের কথা বলার ভঙ্গিতে হেসে ফেলল চারু। হাসিস না, বাইরে খাওন খেয়ে এই অবস্থা। নিজে রানলে অখাদ্য হয়, আর বাইরে খেলে পেট ফুইলা ঢোল হয়। তুমি নাকি বিয়ে করেছো? ভাবি রান্না জানে না? জানে, কিন্তু মজা হয় না। 1 মিনিট, তুই কেমনে জানলি আমি বিয়া করছি? চারু উত্তর দেয় না, উত্তর দিতে ইচ্ছে করে না। চারু উত্তর দিল না বিধায় হামিদও জোর করে কিছু জিজ্ঞেস করলো না। ভাবির নাম কি? ফাতেমা। পুরো নাম কি? ফাতেমা জাহান হিয়া। এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে যে? ম্যানেজারের বোন ফাতেমা। আমি যখন কোমায় ছিলাম তখন আমার চিকিৎসার সব খরচ ম্যানেজারই দিছে। সে যখন কইলো তার বোনরে বিয়ে করতে, তখন আর মানা করতে পারি নাই। তাছাড়া ফাতিমারে বিয়ে করার পর চাকরিও স্থায়ী হয়ে গেছে এক প্রকার।
2-1 মাস কামে না যাইলেও জবাবদিহি করতে হয় না। চারু আর কথা বাড়ালো না। হামিদকে জানালো তার উপর কেউ একজন নজর রাখছে। ওখানে গেলে সবাই জানতে পেরে যাবে চারু কোথায়। হামিদকে কিছুটা চিন্তিত দেখালো। বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে চারুকে একটা বোরকা কিনে দিল। আর কেউ জিজ্ঞেস করলে বলবে ও ফাতেমার দাদি। আপাতত নতুন ঘর না পাওয়া অবধি এভাবেই থাকার সিদ্ধান্ত নিল হামিদ। নতুন ঘর নিতে খুব বেশ সমস্যা হবে বলে মনে হয় না। ফাতেমার ভাই ঠিক করে দিতে পারে। তবে সমস্যা হলো ফাতেমা বেশ বোকা একটা মেয়ে। সাধারণত বোকারা হয় বেশ সহজ সরল নিরীহ, কিন্তু ফাতেমা একেবারে উল্টো, অর্থাৎ সে বোকা হলেও কিছু হিংসুটে ধরনের মেয়ে। কারোর ভালো সহ্য হয় না তার। হামিদ চারুকে নিয়ে বাসায় যেতেই একজন শ্যামলা মতো মেয়ে দরজা খুলে দিল। চারুকে দেখেই ভ্রু কুঁচকে তাকালো সে। উনি কে? চারু, আপনি তো কইছিলেন আপনার ছোট বোন, তাহলে ওনারে এমন বৃদ্ধ লাগে কেন? চারু মুখের উপর একটা পর্দা সরিয়ে দিল। চারু মুখের উপর থেকে পর্দাটা সরিয়ে দিল। ফাতেমা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চারুকে দেখে তাকিয়ে ঘরে চলে গেলেন। কোনো আন্তরিকতা নেই, এমন একটা ভাব যেন চারুর এখানে আসা সাধারণ একটা ব্যাপার। ফাতেমার এভাবে চলে যাওয়ার কারণ চারুর বোধগম্য হলো না। সে কি কোনো কারণে চারুকে পছন্দ করছে না? কিন্তু অপছন্দ করার কি আছে? ফাতেমা নামক এই মেয়েটির সাথে তো আগে কখনো দেখাই হয়নি তার। হামিদ অবশ্য সেসব পাত্তা দিল না। সে নিজেই চারুকে ঘরে নিয়ে আসলো। ফাতেমার আচরণে মনে হচ্ছে সে চারুর উপর চরম বিরক্ত, কিন্তু চারু কিছুতেই বুঝতে পারছে না এমন করার কারণ কি। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই? চারুরে কিছু খাইতে দাও, এত দূর থেকে আসছেও। ফাতেমা কিছু না বলে কিছু খাবার এগিয়ে দিল চারুর দিকে। চারু কেন যেন খেতে পারছে না, অস্বস্তি হচ্ছে। এভাবে কারো বাসায় আসার পর সে যদি আন্তরিক আচরণ না করে তবে নিজেকে বেশ অসহায় লাগে, এবং ব্যাপারটা নিঃসন্দেহে অপমানজনক। চারু কিছুই খাচ্ছে না বলে হামিদ নিজের হাতে খাইয়ে দিল চারুকে। ফাতেমার চাহনিতে চারুর মনে হলো হামিদ যে ওকে খাইয়ে দিচ্ছে সেটা তার পছন্দ হচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরে চারু নিজের হাতেই খেতে চাইল, কিন্তু হামিদ ওকে নিজের হাতে খেতে দিল না। এতে যেন ফাতেমা আরো কিছুটা রেগে গেল, তবে কিছুই বলল না। খুব জোরে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল সে। হামিদ অবশ্য ফাতেমার রাগ বুঝলো না। সে চিৎকার করে বলল। এত জোরে দরজা লাগাও কেন? দরজা কি তোমার বাপের? ভাঙলে জরিমানা কে দিব? হামিদের চিৎকারে কিছুটা ভয় পেল চারু। ছোটবেলা থেকেই হামিদ কিছুটা রকচটা স্বভাবের ছেলে। হামিদ আবার বিড়বিড় করে উচ্চারণ করলো। ব্যাক্কেল মহিলা। চারু আর কিছু বলল না, চুপচাপ থাকাই ভালো মনে করলো সে। কিছুক্ষণ পরেই হামিদ ফাতেমাকে ডাকলো। ফাতেমা আসার পরেই হামিদ বলতে শুরু করলো। শোনো, কাউরে বলবা না আমি চারুকে পেয়ে গেছি। কেন? সবাইরে বলবা তোমার দাদি গ্রামে থেকে আসছে। কিন্তু আমার দাদি তো মইরা গেছে, বছর 20 হইবে। আমার দাদি কোথা থেকে আসবো? হামিদের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। ফাতেমার বোকামিগুলো সহ্য হচ্ছে না তার। 1 মাসেই ভীষণ বিরক্ত হয়ে গেছে সে। তোমার দাদি নাই সেটা তুমি জানো, প্রতিবেশীরা কি জানে? কি বলেন? প্রতিবেশীরা জানে? তারা কেমনে জানলো? দেখো, আজ আমার মেজাজটা ভালো আছে, একদম বিগড়ে দিবা না। যা বলবো যতটুকু বলবো শুধুমাত্র সেটুকুই করবা। সবাইকে বলবা গ্রাম থেকে তোমার দাদি আসছে, মনে থাকবে? ফাতেমা নিজের আহাম্মকের মতো হাসি দিয়ে বলল, ঠিক আছে। হামিদের মুখ দেখেই চারু স্পষ্ট বুঝতে পারল ফাতেমার উপর হামিদ ভীষণ বিরক্ত। নতুন বউয়ের সাথে তো সম্পর্ক ভালো হওয়ার কথা, 1 মাসেই বিরক্ত কেন? হামিদ দ্রুত একটা ঘর খোঁজার চেষ্টা করছে। চারুর ভাষ্য মতে কেউ একজন ওর উপর নজর রাখছে। হামিদ বুঝতে পারছে না কে সেই অজ্ঞাত লোক, কিন্তু চারুকে বাঁচাতে হলে এখান থেকে তাকে নিয়ে যেতে হবে। কেউ হামিদের উপর নজর রাখে জানার পরেও চারু তার সাথে এসেছে। কতটা বিশ্বাস করলে এভাবে কিছু না বলে চারু চলে আসলো? না, যেভাবেই হোক চারুকে বাঁচাতে হবে। এখানে 1 রাতও থাকা যাবে না। আজ রাতেই সবাইকে নিয়ে এই বাড়ি ছাড়বে হামিদ। এখানে কেউই কিছু জানতে পারবে না। তবে সমস্যা হলো ফাতেমা। পেটের মধ্যে কিছুই রাখতে পারে না সে। ফাতেমার কথা মনে হতেই আবার মেজাজ বিগড়ে গেল তার।
হামিদ কোনো মতে বেশ কিছু একটা জনশূন্য জায়গায় ঘর নিল। মানুষ যত বেশি তত ঝামেলা। ভালোই হয়েছে, তাড়াতাড়ি এমন একটা জায়গা পেয়ে গেছে। হামিদের ভাগ্য সবসময় সুপ্রসন্ন। হামিদ যেখানে ওঠার চিন্তা ভাবনা করছে সেখানে আশেপাশে সব মিলিয়ে মাত্র 7টা বাড়ি। কাজের জায়গা কিছুটা দূরে হয়ে যায়, কিন্তু কিন্তু এখন সেসব দেখলে চলবে না। হামিদ ফাতেমাকে তাড়াতাড়ি জামা কাপড়ের ব্যাগ গুছিয়ে নিতে বলল। রাতের অন্ধকার থাকতে থাকতেই এখান থেকে বেরিয়ে পড়বে। তবে ফাতেমা বারবার প্রশ্ন করতে করতে বিরক্ত করে ফেলেছে হামিদকে। আমরা কই যামু? বললাম না নতুন বাড়িতে যাবো, এত চিল্লাও কেন? নতুন বাড়ি যামু কেন? এই বাড়িটা তো আমার খুব পছন্দ। তাহলে তুমি এখানে থাকো, আমি চারুরে নিয়ে যাই। তোমার যেভাবে মন চায় ওইভাবে চলো তুমি। ফাতেমা চুপ করে গেল। সে বুঝতে পারছে হামিদের মেজাজ ভালো না। বিয়ের পর থেকেই খেয়াল করে আসছে হামিদ বেশ রকচটা স্বভাবের ছেলে। তাকে জোর গলায় একটা কথা কখনো বলা যায় না। হামিদ ওর ভাইয়ের আন্ডারে কাজ করে। বাসার সবাই ভেবেছিল অন্তত এই কারণে হলেও হামিদ ফাতেমার সাথে ভালো আচরণ করবে, কিন্তু হামিদ সেসবের ধারেও কাছেও যাচ্ছে না। ফাতেমাও বাসার কাউকে কিছু বলতে পারে না। সংসার ভেঙে যাওয়ার ভয় সব মেয়েরই থাকে, আর মেয়েটা যদি হয় কালো তাহলে তার জীবনে একেবারে নষ্ট। ফাতেমার বয়স 19। বারবার ছেলেপক্ষ ওকে এসে দেখলেও কেউ পছন্দ করতো না, কারণ তার গায়ের রং কিছুটা ময়লা। বাবা এবং ভাই দুজনেই ফাতেমাকে নিয়ে চিন্তিত ছিল। অবশেষে হামিদের সাথে দেখা হয় ফাতেমার ভাইয়ের। হামিদের আচার আচরণে মুগ্ধ হয়, কিন্তু সে, কিন্তু হামিদ ছিল খুবই সুদর্শন। ফাতেমা কোনো দিক থেকেই হামিদের যোগ্য ছিল না। হামিদ এসএসসি পাস করেছিল, আর ফাতেমা 7ম শ্রেণী অবধি পড়েই পড়াশোনার সমাপ্তি টেনেছিল। ফাতেমার ভাই খুব করে চাইতেন হামিদের সাথেই ফাতেমার বিয়ে হোক, কিন্তু ফাতেমার গায়ের রং শ্যামলা বিধায় বলা হয়নি। এদেশে একজন কালো ছেলে এবং একজন ফর্সা মেয়ের বিয়ে যতটা স্বাভাবিক, তেমনি একটা কালো মেয়ে আর একটা ফর্সা ছেলের বিয়ে ততটাই অস্বাভাবিক। হঠাৎই হামিদের অ্যাক্সিডেন্ট ঘটল। ফাতেমার ভাই সব খরচ দিল। হামিদের সামর্থ্য ছিল না এতগুলো টাকা শোধ দেওয়ার। সুযোগ বুঝে ফাতেমার সাথে বিয়ের কথা তোলেন ফাতেমার ভাই। ম্যানেজারের বোনকে বিয়ে করলে অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে ভেবে হামিদ ফাতেমাকে না দেখে বিয়েতে রাজি হয়েছে। ফাতেমা যেদিন হামিদের ছবি দেখেছিল তখন সে অবাক হয়েই তাকিয়েছিল। এত সুন্দর ছেলের সাথে তার বিয়ে হবে? ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। হামিদ তখনও ফাতেমাকে দেখেনি। প্রথমবারের মতো দেখা হয় বাসর ঘরে। হামিদের নিশ্চয়ই আশা ছিল তার বউ সুন্দরী হবে, কিন্তু ফাতেমাকে দেখার পর তার মুখ মলিন হয়ে গিয়েছিল। বোকা হলেও ফাতেমা বুঝেছিল সেটা। হামিদ নিশ্চয়ই নিজের উপরই রেগে গিয়েছিল মেয়ে না দেখে বিয়ে করার জন্য। ফাতেমাকে দেখেই হামিদ বাইরে চলে গিয়েছিল। সারা রাতেও আসেনি। হামিদ ফিরে ভোরের কিছুক্ষণ আগে। পরে ফাতেমা তার ভাইয়ের কাছে শুনেছিল হামিদ নাকি ফ্যাক্টরিতে এক্সট্রা কাজ করছিল। এইটাকে ওভারটাইম বলে। ম্যানেজার জিজ্ঞেস করেছিল বিয়ের রাতে কাজ করার কি অর্থ। হামিদ উত্তর দেয়নি। তখন ফাতেমার সাথে তার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও হামিদ যে এখনও তাকে পছন্দ করে না সেটা বোঝে ফাতেমা। এর কারণ কি শুধুই গায়ের রং? গায়ের রঙই কি সব? ফাতেমা বেশ কয়েকবার হামিদের জন্য সাজার চেষ্টাও করেছিল, কিন্তু হামিদ সেদিকে ফিরেও দেখেনি। এরপর থেকে আর সে চেষ্টা করে না। হামিদ যে তাকে স্ত্রী রূপে স্বীকার করেছে সেটাই এখন ফাতেমার কাছে অনেক। কিন্তু ফাতেমা খেয়াল করত প্রতি সপ্তাহে রাতে একদিন হামিদ বাসায় থাকে না। এর কারণ জিজ্ঞেস করলে হামিদ জানিয়েছিল চারুর কথা। ফাতেমা ব্যাপারটা পছন্দ করেনি। করবেই বা কিভাবে? মাত্র 7,000 টাকায় দুজনের চলাই মুশকিল, আবার আরেকজন বাড়তি মানুষের খরচ কিভাবে চালানো যায়? তবে হামিদকে সরাসরি কথা বলার সাহস পায়নি ফাতেমা। সে ভেবেছিল হামিদ বোধহয় চারুকে পাবে না, কিন্তু পাওয়ার পরেই যে এখানে নিয়ে চলে আসবে সেটা সে ভাবেনি। চারু মেয়েটা অনেক বেশি ফর্সা। ফাতেমার রাগের অন্যতম কারণও এইটা। সে হাজার চেষ্টা করেও যেখানে ফর্সা হতে পারে না, সেখানে চারুর এই দুধে আলতা গায়ের রং ভালো লাগছে না ফাতেমার। নিজের ভিতর কেমন এক হিংসা অনুভব হচ্ছে। ফাতেমা রান্নাঘরে এসে রান্না করতে শুরু করলো। হামিদ বাইরে কোথাও গিয়েছে। চারু ভাবলো ফাতেমার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বলা যাক। সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। চারুকে দেখেও না দেখার ভান করলো ফাতেমা। কেমন আছো ভাবি?
আপনার ভাইয়ে যেমন রাখছে তেমনিই আছি। কেন, আমার ভাই কি তোমাকে ভালো রাখেনি? হুম, রাখছে কোনো মতন। আপনি কি কিছু লাগবো? চারু বুঝতে পারছে ফাতেমা ওর উপস্থিতি পছন্দ করছে না, তাই সে সিদ্ধান্ত নিল আরো কিছুক্ষণ কথা বলবে। ফাতেমা এগোতে না চাইলে পরে আর সে ফাতেমাকে বিরক্ত করবে না, কিন্তু চারু এখনো বুঝতে পারছে না ফাতেমা কেন তার উপর বিরক্ত। না, এমনি কথা বলতে এসেছিলাম। আর আমি সম্ভবত তোমার ছোট, আমাকে আপনি সম্বোধন করতে হবে না। আপনি কইরা না কইলে আবার আপনার ভাই আমারে বকবো। কি দরকার যে বকা খাওয়ানের? বকা দেবে কেন? বলবে আমি বলতে বলেছি। আমিও তো তোমাকে তুমি ডাকছি। তুমি কইরাই কইলাম তাইলে। তোমার লাইকা তো তোমার ভাইয়ের 7 খুন মাফ। এই কয়েকদিনে যা বুঝছি, তোমার ভাই তোমারে অনেক আদর করে। তোমার হাজার দোষ সে চোখে চাইয়াও দেখবো না। চারু আর কিছু বলল না, ফাতেমার খোঁচা মারা কথা ধরতে পারছে সে। কি রান্না করছো ভাবি? আলু দিয়া চিংড়ি মাছের নিরামিষ রান্না করছি। মাছের নিরামিষ? হ্যাঁ। চারু অবাক নেত্রে ফাতেমার দিকে তাকালো। এই মহিলা কি পরিমাণ বেয়াক্কেল তা আন্দাজ করতে পারছে সে। উনি নাকি শিং মাছের নিরামিষ রান্না করছে। কি অদ্ভুত কথাবার্তা! কে জানে তার রান্না কেমন। আমি একটু খাই ভাবি। ফাতেমা কিছু না বলে কিছুটা তরকারি এগিয়ে দিল চারুর দিকে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সে বিরক্ত হচ্ছে। চারু তরকারি খেতেই বুঝতে পারলো লবণ বেশি হয়েছে। সামান্য বেশি না, অনেকটাই বেশি। চারু কিছু না বলে ফাতেমার প্রশংসা করলো। স্বভাবতই মেয়েরা প্রশংসা পছন্দ করে, আর যে প্রশংসা করে তার সাথে খুব সহজেই সখ্যতা গড়ে ওঠে তাদের। ভাবি, তোমার রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। প্রশংসা শুনে ফাতেমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই আবার বিরস মুখে বলল, তোমার ভাই তো আমার রান্না পছন্দ করে না। আমার রান্না নাকি মজাই হয় না। ছেলেরা রান্নার কি জানে বলো তো? আমার কাছে শোনো, তোমার রান্না খুবই ভালো। এতক্ষণে ফাতেমার মুখ থেকে বিরক্ত ভাবটা কেটে গেছে। সে এবার অতিরিক্ত উৎসাহ নিয়ে চারুকে জিজ্ঞেস করলো, তুমি এত সুন্দর কেমনে হইলা? মুখে কি দাও? ফাতেমার এমন কথায় অবাক হলো চারু। মুখে আবার কি দিবে? ফাতেমা হাত দিয়ে ডলে ডলে চারুর মুখ পরিষ্কার করছে। আসলে সে মুখে কিছু দিয়েছে কিনা, দিলেও বা কি দিয়েছে। চারু এই ব্যাপারটা সহ্য করতে না পেরে যথেষ্ট ভদ্রতার সহিত ফাতেমার হাত নিচে নামিয়ে দিল। আমি কোনো কিছুই ব্যবহার করি না। আমি যেমনই আছি আলহামদুলিল্লাহ। তুমিও যেমন আছো আলহামদুলিল্লাহ। অতিরিক্ত রংচং মাখার কোনো প্রয়োজন নেই। চারুর উত্তরে সন্তুষ্ট হতে পারল না ফাতেমা। সে বিরস মুখ করে অন্যদিকে তাকিয়ে রইল। সে যেমন আছে তেমনই যদি সুন্দর হয়, তবে হামিদ কেন তার দিকে তাকায় না? বিকেল হতেই হামিদ বাড়ি ফিরে এলো। চারুর এখানে কোনো জামা কাপড় নেই। হামিদ ঠিক করলো প্রথমে ওকে কিছু জামা কাপড় কিনে দেবে। হামিদের এইসব অতিরিক্ত আধিক্যতা পছন্দ করছে না ফাতেমা। চারু খুব ভালোই বুঝতে পারছে, তবে হামিদ ফাতেমাকে তেমন পাত্তা দিচ্ছে না। চারু শুনেছিল বিয়ের পরপর নাকি ছেলেরা বউয়ের কথা খুব মানে। জামাল হোসেনও মানতো, তাই ওকে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছিল। তবে হামিদ কেন ফাতেমাকে সহ্যই করতে পারে না? আর ফাতেমাকে দেখেই চারু বুঝতে পেরেছে সে কিছুটা হিংসুটে ধরনের বোকা মেয়ে। ফাতেমার আচার আচরণের তোয়াক্কা না করে হামিদ চারুকে নিয়ে বেরিয়ে পড়লো। ঘুরে ঘুরে বেশ অনেক জামা কাপড়ই কিনলো। চারু বারবার এত খরচ করতে মানা করছিল, কিন্তু হামিদ মানল না। চারু তো পর কেউ না, ও না দিলে কে দেবে? কেনাকাটা করতে করতে রাত হয়ে গেল। হামিদ একটি রিক্সা ডেকে নিল বাসায় যাওয়ার জন্য। রিক্সায় উঠেই ব্যাগগুলো সব ঠিকঠাক করতে করতে বলল, ম্যাট্রিক পরীক্ষাটা তো মনে হয় দেশ নাই। না, ম্যাট্রিক পরীক্ষার চল এখন নেই। এইচএসসি পরীক্ষা দিয়েছি। মানে ম্যাট্রিক আর এসএসসি কি আলাদা নাকি? হ্যাঁ। যাই হোক, পরীক্ষা কেমনে দিলে? এর আগেই তো ওই জানোয়ার দুইটা তোর বিয়া দিয়ে দিল। যার সাথে বিয়ে হয়েছিল সে তার বসের অনুমতি নিয়েই মনে হয় আমাকে পড়িয়েছিল। বস? নিজের বউরে পড়াইতে অন্যের অনুমতি লাগবে কেন? চারু উত্তর না দিয়ে উদাস দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে হামিদ বলল, যাই হোক, পরীক্ষা দিছিস ভালো কথা। এখন কি কলেজে ভর্তি হবে? এখানে অনেক ভালো ভালো অনেক বড় কলেজ আছে। চারু উত্তর দেয় না। এমনিতেই হামিদের আয় তেমন বেশি না, তার উপর এক্সট্রা করে লেখাপড়া খরচ করার কী দরকার? ফাতেমার কাছে হয়তো আরো বেশি অসহ্য হয়ে যাবে সে।
চারু কোনোভাবেই চাইছে না ফাতেমা কিংবা হামিদের কারোর সাথে ওর সম্পর্ক খারাপ হোক, কারণ এই পৃথিবীতে মাত্র দুজন এখন চারুর আপন। ফাতেমা হয়তো ততটা না, কিন্তু হামিদ তো আপন। একই রক্ত বয়ে চলছে দুজনার শরীরে। কি রে, কথা কস না কেন? অনেক তো পড়লাম, আর পড়বো না। হামিদের ভ্রু কুঁচকে গেল। যেই চারুকে পড়াশোনায় কেউ কখনো হারাতে পারেনি, চারুর পড়াশোনা দেখে মনোরমা হামিদকে বকা দিত না পড়ার জন্য, যেই চারুর পড়াশোনার জন্য জীবন অবধি দিয়ে দিতে পারতো, সে কিনা এখন লেখাপড়া করতে চাইছে না। ব্যাপারটা নিঃসন্দেহে অদ্ভুত। কেন পড়াশোনা করবি না কেন? অনেক তো করলাম, আর কত? এই শহরে ম্যাট্রিক পাসের দাম নাই। এটা গ্রাম না, তোরে সেটাই বুঝতে হইব। ম্যাট্রিক পাস কইরা তুই জীবনে কিছুই করতে পারবি না। তুমি করছো না কিছু? আমার আর তোর জোড়া। আমি যা করতে পারুম তুই তা পারবি। কেন পারবো না? একই রক্ত বইছে আমাদের শরীরে। এমন পরিশ্রমের কাম আমি জীবনেও তোরে করতে দিব না। তুই নিজের পায়ে দাঁড়াবি। বড় বড় অফিসে যেমন সবাই সুন্দর সাজগোজ কইরা কাজ করতে যায়, তুই এমনই কাজ করবি। আর কাজ না করলেও সমস্যা নাই, কিন্তু লেখাপড়া করতেই হইব। কিসের বাদ দিমু? কিছুদিনের মধ্যেই তোরে কলেজে ভর্তি করাই দিমু। এমনিতেই অনেক পিছিয়ে গেছস। চারু আর কিছু বলল না। পড়তে তো সেও চায়। কে জানে ফাতেমা জানলে তার ব্যবহার কেমন হবে। রিক্সা থামিয়ে দিল গলির কাছেই। ভেতরে আর যাবে না, এখান থেকে হেঁটেই যেতে হবে বাসায়। 10 মিনিটের রাস্তা। হামিদ ভাড়া মিটিয়ে রওনা হলো বাড়ির দিকে। কিছু দূর যেতেই দেখা গেল কালো রঙের একটি কার, তার পিছনে সাদা রঙের একটি কার। কালো রঙের কার থেকে বেরিয়ে এলো মুখোশ আবৃত এক ব্যক্তি। চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তার। আর পিছনের গাড়ি থেকে 6 জন মানুষ। হ্যাংলা পাতলা ধরনের এই লোকটাকে একবার দেখেছিল চারু। এই লোকটাই জামাল হোসেনের তথাকথিত সেই বস। তাকে দেখেই চারু হামিদের পিছনে চলে গেল। কি রে, পেছনে গেলি কেন? কি সামনে দেখো। কি হয়েছে সামনে? মুখোশ পরা সেই লোকটাই বস। সে আমাকে ধরতে এসেছে। আমাকে বাঁচাও। তার জন্যই আজ আমার জীবনটা এমন হয়েছে। শেষ বাক্যটা শুনে হামিদের চোখের সামনে কাল রাতে চারুর মলিন ও আঘাতপ্রাপ্ত মুখটা ভেসে উঠল। চারুর সাথে যে এমন জঘন্য আচরণ করতে পারে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। হামিদের চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গের মতো রাগ ছড়িয়ে পড়ছে। হামিদকে নিরস্ত্র দেখে 4 জন লোক এগিয়ে এলো তার দিকে। হামিদের ক্ষতি করা তাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য চারুকে নিয়ে যাওয়া। কিন্তু হামিদ যদি বাধা দেয় তবে তাকেও মেরে ফেলার অর্ডার আছে তাদের কাছে। লোকগুলো কিছুটা সামনাসামনি আসলেই হামিদ নিচের দিক থেকে একটি কাঠের টুকরো তুলে নেয়। সেই কাঠে ছিল ধারালো পেরেক ঠোকা। পেরেকের সেই ধারালো অংশ দিয়েই 4 জনকেই এলোপাথারি আঘাত করলো হামিদ। হামিদকে নিরস্ত্র দেখে তারা সবাই নিরস্ত্র অবস্থাতেই এসেছিল। হামিদের এমন আঘাতে প্রত্যেকটা শরীরই রক্তাক্ত হলো। বাকি যে 2 জন ছিল তারা বন্দুক হাতে এগিয়ে এলো হামিদের দিকে। হামিদকে কাঠের টুকরোটা নিচে ফেলে দিতে বলল। হামিদ সেটা তো ফেললই না, উল্টে লোক 2টার মাথা বরাবর ছুঁড়ে মারল সেটাকে। 6 জনকে মোটামুটি আহত করে দিয়ে হামিদ দৌড় দিল বসের দিকে। সজোরে একটা গাড়ির সাথে তার মাথাটাকে ঠুকে দিল হামিদ। আচমকা এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না বস নামক সেই অজ্ঞাত ব্যক্তি। কাল রাতে চারুর ইটের আঘাত আর আজ হামিদের দেওয়া আঘাত একই জায়গায় পড়ায় মাথা থেকে গলগল করে রক্ত বের হচ্ছে তার। সুযোগ বুঝে হামিদ আরো কিছুটা আঘাত করে ফেলল বস নামক সেই লোকটিকে। অতঃপর বসও হামিদের উপর পাল্টা আক্রমণ শুরু করলো, কিন্তু হামিদের সাথে পেরে উঠল না সে। অজ্ঞাত সেই ব্যক্তিটি সম্ভবত হামিদের চেয়ে বয়সে অনেকটাই বড়, কিন্তু হামিদের স্বাস্থ্য ভালো আর সেই হ্যাংলা পাতলা এই তথাকথিত বসের স্বাস্থ্য হামিদের তুলনায় বেশ কম, তাই সে হামিদের সাথে খুব একটা পেরে উঠছে না। 6 জন লোক তৎক্ষণাৎ ঘিরে ফেললো হামিদকে। এইবার তথাকথিত সেই বস হামিদের বুকে একটা লাথি মারল। হামিদও ছেড়ে দেওয়ার পাত্র নয়। লোকগুলো তার হাত ধরে ছিল। হামিদ পা দিয়ে বসের তলপেটে প্রচন্ড জোরে এক লাথি মারে। এতে সে আরো বেশি রেগে যায়, হামিদকে আঘাত করতে চায়, কিন্তু তার আগেই পূর্ববর্তী সেই কাঠ দিয়ে আবারও বসের মাথায় আঘাত করে চারু। সাথে সাথেই নিচে পড়ে থাকা এক বন্দুক তুলে বসের দিকে তাক করে সে। অবস্থা বেগতিক দেখে অজ্ঞাত সেই বস দ্রুত নিজের গাড়িতে উঠে বসে সেই জায়গাটি পরিত্যাগ করে। তার সাথে যে 6 জন ছিল তারাও একটা গাড়িতে উঠে পড়ল। চারুর চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। সে গুলি করতে জানে না,
বেশ কয়েকবার ট্রিগার চাপার সত্ত্বেও গুলি বের হয়নি। সেই লোকগুলো হয়তো জানতো না, জানলে এখান থেকে নিশ্চয়ই চলে যেত না। তারা চলে যেতেই হামিদের দিকে দৌড়ে গেল চারু। শরীরে বেশ কয়েকটা অংশে আঘাতের চিহ্ন হামিদের, তবে খুব একটা ক্ষতি হয়নি। চারু হামিদের কাছে যেতেই হামিদ এক হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। মন চাইতেছিল খুন কইরা ফেলি, কিন্তু ওই শালার ভাগ্য ভালা। তুই গুলি করলি না কেন? করতে পারি না, শুধু হাতে নিয়েছিলাম ভয় দেখানোর জন্য। বাদ দে, ওরা আবার আসতে পারে। তোরে আগে সেফ একটা জায়গায় নিয়ে যাইতে হইব। বাড়ি ঠিক হয়ে গেছে, কিছু চিন্তা করিস না। বাসায় গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে দিল ফাতেমা। তার মুখে ঘুমো ঘুমো ভাব, সদ্য ঘুম থেকে উঠল নিশ্চয়ই। হামিদের আঘাতগুলো দেখে যেন মুহূর্তেই ঘুম পালালো তার। কি হইল? আপনার এই অবস্থা কেন? কিছু হয় নাই, তাড়াতাড়ি ব্যাগ গুছায় নাও। 10 মিনিটের মধ্যে গাড়ি আসবো, আমরা এখান থেকে চলে যাবো। কেন? রাইতের অন্ধকারে চুপি চুপি পালামো কেন? আমাগো ভাড়া তো সব শোধ কইরা আছে। এত কথা কও কেন তুমি? যাইতে মন চাইলে আসো, নইলে এখানেই থাকো, তোমার গোষ্ঠী সহ থাকো। ফাতেমা কিছু বলল না। সে ঘরের ভিতর থেকে গিয়ে স্যাভলন নিয়ে এলো। ঘরে প্রায় সময়ই হামিদ স্যাভলন আর তুলো রেখে দেয়। মাঝে মধ্যে আঘাত লাগলে দ্রুত সেরে ওঠে। ফাতেমা চেষ্টা করলো লাগিয়ে দিতে, কিন্তু তার অনভিজ্ঞতার জন্য সে খুব একটা পেরে উঠছে না। যেমন যন্ত্রণা হচ্ছে হামিদের। সে ধমকে উঠল ফাতেমাকে। হামিদের বকা শুনে আবারও চোখ জলে ভিজে উঠল তার। হামিদ চারুকে বলল লাগিয়ে দিতে। এইটাও ভালো লাগলো না ফাতেমার। মেয়েটার মধ্যে এমন কি আছে হামিদ ওর উপর এত নির্ভরশীল? বিয়ের পর থেকেই হামিদের মুখে শুধুই চারুর প্রশংসা আর নিজের দুর্নাম শুনে আসছে সে। এইটুকু একটা মেয়েকে হামিদ ওর চেয়ে বেশি ভালোবাসে, এইটা ফাতেমা কিছুতেই মানতে পারছে না। বোনকে এত ভালোবাসার কি আছে? কই, ফাতেমার ভাই তো ফাতেমার চেয়ে তার বউকে বেশি ভালোবাসে। কিন্তু এই বোকা ফাতেমাকে কি আদৌ বোঝানো সম্ভব? বউ আর বোনের ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন। এই দুই ভালোবাসাকে কখনোই তুলনা করা যায় না। মা, মা বের হও তো, দেখো তো আমাকে চোরের মতো লাগছে কিনা। সিহাবের চিৎকারে শুধু জমিদার গিন্নিই নয়, বেরিয়ে এলো জমিদার পরিবারে অনেকেই। বাচ্চারা অবশ্য এখনো ঘুমে মগ্ন। সিহাবের চেহারায় দেখা যাচ্ছে অতিশয় রাগ। তার কিছুটা দূরেই ভয় মিশ্রিত চেহারায় দাঁড়িয়ে আছে জাবিন। মা, আমি কি দেখতে চোরের মতো? কি কস বাপ? চোরের মতো হবি কেন? তাহলে যাবেন আমাকে চোর ভেবে মাথায় আঘাত করলো কেন? এই ছেলের কি বিন্দুমাত্র জ্ঞান হবে না? এসবের কি মানে? জাবিনের মুখটা ছোট হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, রাতে জল খেতে এসেছিলাম দেখি কেউ দরজা দিয়ে ভেতরে ঢুকছে। ভাবলাম চোর এসেছে বোধহয়, তাই আমার খেলতে যাওয়ার ব্যাগটা দিয়ে মেরে দিয়েছিলাম, কিন্তু আঘাতটা তো লাগেনি। আঘাত লাগেনি তো আমার মাথা কিভাবে ফাটলো? শিহাবের চিৎকারে ভড়কে গেল জাবিন। সে আসলেই অনুভব করছে আঘাতটা কারো বাহুতে লেগেছে, মাথায় লাগেনি। কিন্তু এমনই যদি হয় তো শিহাবের মাথা কিভাবে ফাটলো? মা, তোমাকে ভালোই ভালোই বলে দিচ্ছি, এদের একটু শাসন করো। কোন দিন যেন খুন টুন করে বসে এরা। কথাটা বলেই শিহাব ঘরের দিকে চলে গেল। মিনিট পাঁচেকের মধ্যে আবার তৈরি হয়ে নিচে নামলো সে। এরই মধ্যে মাথায় ব্যান্ডেজও করে ফেলেছে। আবার কই যাস? শাওনের কাছে যাই। এত রাইতে সকালে যাইস? না, এখনই যেতে হবে। জমিদার গিন্নি আর আটকালো না শিহাবকে। আজকাল ছেলেটা যেন কেমন হয়ে গেছে, বিশেষ করে শাওনের অসুস্থতার পরে। শাওনকে খুবই ভালোবাসে ছেলেটা। আজকাল আর ভাইয়ে ভাইয়ে এত ভালোবাসা কোথায় পাওয়া যায়? সকালবেলা নিজের হাতে নাস্তা তৈরি করলো জমিদার গিন্নি। প্রতিদিনই এমন হয়, বাসার সবার জন্য নিজের হাতেই রান্না করা হয়। এমন সময়েই সদর দরজায় কড়া নাড়ার আওয়াজ পাওয়া গেল। জমিদার গিন্নি খুলে দিল। ছোট জমিদার সাহেব। আপনি রাইতে বাসায় ছিলেন না? না, আমি তো কাইল শাওনের লগে আসিলাম। ওহ, আসলে শরীরটা ভালো নাই, তাই খেয়াল করি নাই। বহেন, শিহাব ভালো মতো পৌঁছাইছিল তো রাইতে? শিহাব শিহাব কই পৌঁছাইব? ও তো কাল কই রাইতে শাওনের লগে দেখা করতে গেছিল। কই না তো, আমি তো কাল সারা রাতে শাওনের সাথে ছিলাম। কই, শিহাব তো আসে নাই। কি বলেন? তাইলে আমার পোলাটা কই গেল? আমি কেমনে বলবো ভাবি, পোলাটা কেমন জানি হইয়া গেছে। যেই পোলা রান্নাঘরে যাওয়া পছন্দ করতো না, ও এখন রান্না করে। কাইলও যাইয়া দেখলাম রান্তাছে, কেমন যেন হইয়া গেছে। কেন? ও রান্দে কেন?
কামের মাইয়ারাই কি করে? কি জানি, আপনিও তো শিহাবের লগে তাল মিলাইয়া ওর হাতের রান্না খাইতে রাজি হইলেন। পোলাডার হাতটাও কাইটা গেল। কি করে এইগুলা? আমি কেন ওর হাতে রান্না খাইতে রাজি হমো? শিহাবই তো কইছিল আপনারা ওর ওইখানে গেছিলেন, পরে ও নিজের হাতে রান্না করতে গেল, তারপর ওর হাত কাইটা গেছে। আমি যদি যাই তাইলে আমার পোলারে রাঁধতে দিব কেন? আর আমি তো 4 মাস হইল শিহাবের বাড়িতে যাই নাই। এইটা কেমনে হয় ভাবি? শিহাব তো কাইল আমারে কইলো। শিহাব আপনারে মিথ্যা কইল? কিন্তু কেন? মিথ্যা কইয়া ওর কি লাভ? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন? শিহাব তুই কাল রাইতে কইছিলি? শাওনের কাছে ছিলাম মা। মিথ্যা কস কেন? তোর ছোট চাচায় সারা রাত শাওনের লগে ছিল। কই, তুই তো যাস নাই। শিহাব অপ্রস্তুত হয়ে পড়ল। এই মাত্র বাড়ি ফিরেছে সে, আর এখনই জমিদার গিন্নি তার উপর প্রশ্নবাণ নিক্ষেপ করছে। তোর হাত কেমনে কাটলো শিহাব? আর আমি বুঝতাছি মাথায় আঘাতও জাবিনের জন্য হয় নাই। আমি তখন খেয়াল করি নাই, কিন্তু আমি দেখছি তোর মাথায় রক্ত কিছুটা জমাট বাঁধা ছিল। জাবিনের আঘাতে রক্ত বের হইলে তো তাজা রক্ত থাকতো না। শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলল। এখন আর কিছু লুকিয়ে লাভ নেই। জমিদার গিন্নি বোকা হলেও সব বুঝতে পেরেছেন। হ্যাঁ মা, ঠিকই ধরেছ। আমি তোমাদের মিথ্যে বলেছি, কিন্তু বিশ্বাস করো, এই মিথ্যেটা বলার প্রয়োজন ছিল। আমি এখন তোমাকে কিছুই বলতে পারছি না, কিন্তু দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে শিহাব? বললাম মা, এখন দয়া করে কিছু জিজ্ঞেস করো না। আমি যা করছি, যতটুকু করছি, সব আমাদের পরিবারের জন্য। কিন্তু আমি তোমার কসম কেটে বলছি, আমার জন্য কখনো কারোর কোনো ক্ষতি হয়নি, আর হবে না। তোমার ছেলের ওপর বিশ্বাস রাখো মা। আমি জানি আমি তোমার নিজের ছেলে না, কিন্তু তোমার আদর্শে বড় হয়েছি। আমি কখনো সে আদর্শের অপমান করব না। আমি তোমাকে খুব ভালোবাসি মা। জমিদার গিন্নি শিহাবের মুখ চেপে ধরল। তার চোখে দেখা যাচ্ছে এক সমুদ্র সম ভয়। চুপ, এই কথা আর কখনো বলবি না। তুই আমার বলা, বুঝতে পারছিস তুই? কেউ যেন এইসব আজে বাজে কথা না জানে। শিহাব কিছু বলল না। এই মমতাময়ী মহিলা তার নিজের মা নয়। ভাবতেই কষ্টে বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে তার। শিহাব তুই কি তোর আসল বাবা খুঁজতে চাইতেছস? আমারে সাইরাস চইলা যাবি তুই? না মা, তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার আগে আমার মৃত্যু হোক। আমি আমার মন প্রাণ আত্মা সবকিছু দিয়ে তোমাকে নিজের মা মানি। তুই আমারে কথা দে, আমারে রাইকা কখনো যাবি না। কথা দে। কথা দিলাম মা, কখনো যাব না। সত্যি কইরা বল, তুই কাল রাইতে কইছিলি তোর মাথায় আঘাত লাগলো কেমনে? শিহাব চুপ করে রইল। সে চায় না তার মা তার জন্যই কষ্ট পাক। বল না শিহাব, কই গেছিলি তুই? আমি তাদের কাছে ফিরে যাব না মা, কিন্তু একবারের জন্য হলেও আমার জন্মদাতাকে দেখতে চাই, যে হাসপাতালের বেডে আমাকে ফেলে চলে গিয়েছিল। তুমি চিন্তা করো না মা, সে শুধুই আমার জন্মদাতা। আমার মা শুধু আর শুধুমাত্র তুমি। নতুন বাড়িতে এসেছে আজ 1 সপ্তাহ হলো। চারু বারবার ফাতেমার সাথে ভাব জমানোর চেষ্টা করলেও ফাতেমা কোনো আগ্রহ না দেখে বারবার তাকে পিছিয়ে আসতে হচ্ছে। না, ফাতেমার সাথে আর সখ্যতা বোধ হয় সম্ভব না। এই তো 2 দিন আগের কথা। চারু চেয়েছিল ফাতেমাকে কাজে সাহায্য করতে। ফাতেমা বলল হামিদ পছন্দ করবে না সেটা। হামিদ নাকি ফাতেমা ছাড়া অন্য কারো কাজ পছন্দ করে না। চারু অবাক হয়েই তাকিয়েছিল ফাতেমার দিকে। সারা জীবন হামিদের জামা কাপড় ধোয়া, বিছানা গোছানো, সকালে রান্না করা সব চারুই করেছে। আর হামিদ নাকি চারুর হাতে করা কাজ পছন্দ করবে না? সেই অবধি না হয় ঠিকই ছিল, কিন্তু পরে আবার বিড়বিড় করে বলছে কেউ তার কাজে সাহায্য করে না, সব কাজ তার একা একাই করতে হয়। তারপর চারু এক প্রকার জোর করেই রান্নার দায়িত্ব নিল। রান্না খেয়েই ক্ষেপে উঠল হামিদ। তুমি চাউরে দিয়ে রান্না করাইছো কেন? ওরে কি আমার কামের মানুষ হিসেবে আনছে? ও শুধু পায়ের উপর পা তুলে খাইবো, তুমি কেন ওরে দিয়ে রান্না করাইলা? হামিদের রাগ ছিল নিতান্তই অবাস্তব। চারুকে কাজের জন্য আনেনি, তবে কি ফাতেমা কাজের মেয়ে? কিন্তু এই কথাটা বলার সাহস চারু কিংবা ফাতেমার হলো না। চারু মনস্থির করলো হামিদের রাগ কমলে এই বিষয় নিয়ে কথা বলবে। ফাতেমা কোনো মতে ভয়ে ভয়ে বলল, ও না, আমি রান্না করছি। ফাতেমার বোকা বোকা কথাবার্তায় সে নিজেই ফেঁসে গেল।
তুমি আমারে শেখাইবা কোনটা চারুর হাতের রান্না আর কোনটা তোমার? 7 বছর বয়স থেকে চারু প্রতিদিন সকালের খাবারে রান্না করতো। আর আমার মা যাওয়ার পর থেকে 3 বেলায় চারু রাঁধতো। 8 বছরের বেশি সময় আমি চারুর হাতের রান্না খাইছি। একদম উল্টোপাল্টা কথা বললা আমার মেজাজ খারাপ করে দিবা না। আমার রান্না কি ভালো হয় নাই? তোর রান্নার ধারের কাছে যাইতে পারবো ওর রান্না, কিন্তু তুই আমার কাছে আসছোস। তোরে আমি আর কোনো কষ্ট পাইতে দিব না। সেদিন রকচটা হামিদের রাগের সময় বলা কথার প্রত্যুত্তর করতে পারেনি দুজনের কেউই। ফাতেমার সাথে সখ্যতা গড়ে না ওঠার আরও একটা বড় কারণ হামিদ নিজেই। অবশ্য হামিদকে বুঝিয়ে সুঝিয়ে রান্নার কাজটা চালু করার অনুমতি পেয়েছে। ফাতেমার রান্না তেমন ভালো না, বিধায়ী হয়তো পেয়েছে। হামিদ ছোটবেলা থেকেই সবার হাতের রান্না খেতে পারে না। অবশ্য ফাতেমার রান্না খুব একটা খারাপও না, অন্তত শেফালির চেয়ে শতগুণে ভালো। নতুন বাড়িটির ছাদের উপর বসেছিল চারু, তার পাশেই এসে বসলো হামিদ। কাল তোরে কলেজে ভর্তি করাইয়া দিব। ভালো একটা কলেজের সন্ধান পাইছি। কিন্তু 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 কলেজে ভর্তি হইতে শুনলাম সার্টিফিকেট লাগে। তোর তো সার্টিফিকেট নাই। তাছাড়া 4 মাস পার হয়ে গেছে। এর জন্য একটু সমস্যা হইব। তাও আমি কলেজে কথা বলছি। ভর্তি হওয়া যাইব, কিন্তু সার্টিফিকেট লাগবেই। এখন কি হবে? শুনছি কিছু টাকা দিয়ে নাকি বোর্ড থেকে সার্টিফিকেট উঠানো যায়। কালকে উঠাইয়া তারপর ভর্তি করাইতে হইব। একদিনে ওঠানো যাবে? চারুর প্রশ্নে হামিদ একটু দ্বিধায় পড়ে গেল। আসলেই তো, একদিনে কি উঠানো যাবে? সেসব বাদ দাও, তোমার কাজ কেমন চলছে বলো। আগের মতোই। এখন ভাবতেছি আরেকটু বাড়াইতে হইব কাজ, নইলে এত কম টাকা দিয়ে সংসার চলবো না। আমি তোমাকে খুব ঝামেলায় ফেলে দিলাম না? আমি তোরে এমন কিছু কইছি? না, তারপরও মনে হচ্ছে আমার জন্যই তো এত এক্সট্রা খরচ। ওসব তোর ভাবতে হইব না। তোর যা লাগবো সেটাই বলবি। পূরণ করার দায়িত্ব আমার। আমাদের ভাগ্যটা এমন না হলেও পারতো, তাই না বলো? মায়ের মৃত্যুর আজ আমাদের এই অবস্থার জন্য দায়ী। আচ্ছা, মা না হয় নাই, কিন্তু নানাজান কি আমাদের সাথে একটু দেখা করতে পারতো না? মা বেঁচে থাকতেই তো সে কোনো যোগাযোগ রাখেনি, মৃত্যুর পর কিভাবে রাখবে বলো? তোর নানা চেহারা মনে আছে চারু? তোর যখন 8 বছর তখন আমরা শেষবার নানা বাড়ি গিয়েছিলাম। তোর মনে আছে কিনা জানি না, কিন্তু আমার মনে আছে। ওই দিন বাপজান আর নানার মধ্যে কিছু নিয়ে ঝামেলা হইয়া যায়। তারপর বাসায় আসার পর বাপজান মায়েরে অনেক মারধর কইরা কয় যেন নানাজানের সাথে আর কোনো যোগাযোগ না রাখে। মাও তোর কথা মেনে নিছিল। ওই দিন পর থেকে আর ওই বাড়ির সাথে মায়ের কোনো যোগাযোগ নাই। আমার কি মনে হয় জানোস? কি? আমার মনে হয় নানাজান এখনো জানে না আমার মা আর নেই। আমার মায়েরে অনেক আদর করতো নানাজান। তোর হয়তো মনে নাই, কিন্তু আমি দেখছিলাম। নানাজান বেশ কয়েকবার আসছিল মায়েরে দেখতে, কিন্তু বাপজান দেখা করতে দেয় নাই। তারে আমার বাপও ডাকতে ঘেন্না হয়। একটা কথা বলি? বল। না থাক, বাদ দাও। এইসব এখন মূল্যহীন, বলে কোনো লাভ নেই। বল না। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি ভাবিকে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছিলে তো? কিন্তু বিয়ের আগে তারে দেখি নাই। ম্যানেজারে দেখা ধারণা করছিলাম তার বোন তার মতোই হইব। কিন্তু পরে দেখি ম্যানেজার হইছে তার মায়ের মতো সাদা, আর ফাতেমা তার বাপের মতো কালো। যাই হোক, যা হইছে সেটা তো আর বদলানো যায় না। তাছাড়া ফাতেমারে বিয়ে করায় কিছু সুযোগ সুবিধা পাইছি। ঘরের কাজকাম করার জন্য তো একটা মানুষ লাগতো। কামের মানুষ রাখতে গেলে শহরে মোটা অঙ্কের টাকা গুনতে হয়। ফাতেমারে শুধু খাওয়ান পরন দিয়ে চলে। আমার চাকরিটাও ফিক্সড হয়ে গেছে। তোমার তাকে পছন্দ হয়নি? এর কারণ কি শুধুই গায়ের রং? না, একে তো এই মহিলা বোকা, তার উপর হিংসুটে। মাঝে মধ্যে অসহ্য লাগে তারে আমার। আবার বয়সও মনে হয় আমার সমান। তারে বিয়ে না করলে আরো অনেক ভালো মাইয়া পাইতাম আমি। চারু হামিদকে তার কথাটি আর বলতে চাইল না। শুধু শুধু এখন এইসব হামিদকে বলে তার সংসারে আগুন লাগানোর কোনো মানেই হয় না। বিন্দিয়া অনেক আগে থেকেই পছন্দ করতো হামিদকে। হামিদ অবশ্য তাকে চিনত না, কিন্তু বিন্দিয়ার ভাষ্যমতে এখন হামিদ তাকে চেনে। তাদের কথাও হয়েছে। বিন্দিয়া দেখতে সুন্দরী, বয়স কম। বিন্দিয়াকে যে কেউ পছন্দ করতে বাধ্য। এখন এই কথা হামিদকে জানানো মানে শুধুই তার আফসোস বাড়িয়ে দেওয়া। মধ্যরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল চারুর। সে অনুভব করলো তার ভীষণ পানির তেষ্টা পাচ্ছে। জগে পানি নেই। পানি নেওয়ার জন্য উঠে বসলো চারু। নতুন এই বাড়িতে দুটো বেডরুম। একটায় চারু থাকে, অন্যটায় হামিদ আর ফাতেমা। একটা রান্নাঘর আর একটা বাথরুম। পানি আনার জন্য রান্নাঘরে যেতে হবে। পানি নিয়ে আসার সময় কিছুটা চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনল চারু। সম্ভবত হামিদ আর ফাতেমার মাঝে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। চারু সেদিকে যেতে চাইল না। এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে তার ঢোকার কোনো অধিকার নেই। কিন্তু চিৎকার চেঁচামেচি ক্রমশই বেড়ে চলেছে। চারু বেশিক্ষণ বসে থাকতে পারল না, এগিয়ে গেল ও ঘরের দিকে। ফাতেমা চিৎকার করে বলছে,
এমনিই আপনার বেতন মাত্র 7,000 টাকা, এই টাকা দিয়ে দুইজন মানুষ কেমনে চলে? আপনি আবার আপনার বইনরে নিয়ে আসেন কোন আক্কেলে? সংসার কেমনে চলবো? এখন আবার তাহারে লেখাপড়াও করাইতে চান? আমার বোনরে আমি লেখাপড়া করামু, তাতে তোর বাপের কি? তোর বাপের টাকায় লেখাপড়া করামু আমি ওরে? 7,000 টাকা বেতনে তুই যদি চলতে না পারোস, তাহলে তোর বাপের বাড়ি যাইয়া লক্ষ লক্ষ টাকায় রাজরানী হয়ে থাক গিয়া। খবরদার, বাপ তুইলা কথা কইবেন না। এতদিন অনেক চুপ থাকছি, আর পারমু না। আপনে আজই আপনের বইনেরে বিদায় করবেন, তার লগে এক বাড়িতে আমি থাকমু না। না থাকলে বিদায় হ। আমার ঘাড়ের উপর বইসা রইছস কেন? তুই না থাকলেও তো আমরা দুজনে একটু শান্তিতে থাকতে পারি। পরের মাইয়ার এক পেট বেশি চালাতে হয় আমার। আমি আমার বোনরে খাওয়ামু, পরের বাড়ির মাইয়ারে খাওয়ামু কেন আমি? ফাতেমা স্তব্ধ হয়ে গেল। হামিদের এমন উত্তর আশা করেনি সে। তার ভাবি যতবার তার ভাইকে চলে যাওয়ার হুমকি দিয়েছে, তার ভাই ততবারই তার হাতে পায়ে ধরে মাফ চেয়েছে, আর হামিদ কিনা তাকে চলে যেতে বলছে। এত ভালোবাসা তার বোনের প্রতি! আপনি আমারে চইলা যাইতে কইলেন? হ কইলাম, তোর ভাই আমারে ঠকাইয়া তোর মতো একটা কালা মাইয়ার লগে আমারে বিয়া দিছে। বিয়ের আগে একটা ছবিও দেখাই নাই। আবার তোর বয়সও আমার চেয়ে বেশি। এমন বুড়ির লইয়া আমি সংসার করবো কেন? হাই খোদা, কি কন আপনি এইগুলা? আমি আপনার বড় কেন হমু? আমি আপনার 1 বছরের ছোট। কি যে ছোট ওটা দেখাই যায়। একটা কথা ভালো করে শুনে রাখ, আমার বোন এখানেই থাকবো। তোর থাকতে মন চাইলে থাকবি, নইলে বাসা থেকে বাইর হয়ে যাবি। আমার বাসায় থাকবি, আমারটাই খাবি। আবার আমার বোনকে সহ্য করতে পারবি না, এটা তো হইব না। আপনে বইনের মূল্য আপনার কাছে আমার থেইকা বেশি? খবরদার, আমার বোনের লগে নিজের তুলনা করবি না। তার দাসী বান্দি হওয়ার যোগ্যতাও তোর নেই। তোর মতো মায়েরে যে আমি মাইনা নিছি, এটাই অনেক। তুই আবার আমারে ছেড়ে দেওয়ার ভয় দেখাস? তুই আমার জীবন থেকে চলে গেলে আমি আরো অনেক সুন্দর মাইয়া পামু। এই কালাভূত লইয়া আমার বসে থাকতে হইব না। চারুর আর ভেতরে যাওয়ার ইচ্ছা হলো না। দরজার বাইরে থেকেই ফিরে এলো সে। ফাতেমা তাকে পছন্দ করে না সেটা হয়তো স্বাভাবিক। সে তো ঠিকই বলেছে, মাত্র 7,000 টাকায় কিভাবে তিনজন মানুষের চলে। আর তাছাড়া কোনো মেয়েই চায় না তার প্রিয় মানুষ তার চেয়ে বেশি প্রায়োরিটি অন্য কাউকে দিক। কিন্তু হামিদ, সে কেন ফাতেমার সাথে এমন আচরণ করছে? হামিদ কবে থেকে এমন হয়ে গেল? হামিদ তো এমন ছিল না। ফাতেমার প্রতি তার অবহেলার কারণ শুধুই কি তার গায়ের রং? নাজিমুদ্দিন ও মনোরমাকে সহ্য করতে পারত না তার গায়ের রঙের কারণে। নাজিমুদ্দিনের রক্তই বইছে হামিদের শরীরে। তবে কি আবারও অতীতের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? চারু স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল। না, কখনোই এমনটা হতে পারে না। হামিদ কখনোই নাজিমুদ্দিনের মতো হবে না। এই হামিদকে ছোট থেকেই চিনে আসছে সে। আর যাই হোক, হামিদ কখনোই এমনটা হতে দেবে না। চারুর ঘরের বাতি জ্বালানোই ছিল। ঘরের বাতি জ্বালানো দেখে ঘরে প্রবেশ করলো হামিদ। কি রে, তুই এখনো ঘুমাস নাই? রাত জাগস কেন? শরীরের জন্য ভালো না। ঘুমা চুপচাপ। ঘুম আসছে না, আমার সাথে কিছুক্ষণ কথা বলবে? কি কথা? এমনিই কথা। আচ্ছা, তুমি ভাবিকে পছন্দ কেন করো না? আগেই তো কইছি, ওই মেয়া কালো, বোকা, হিংসুটে। এমন মাইরে পছন্দ করান যায় না। হামিদের কপালের রগগুলো ফুটে উঠেছে। চেহারায় দেখা যাচ্ছে ভীষণ রাগের আভাস। আমাদের মাও তো শ্যামলা ছিলেন, তার জন্যই তো বাবা আমাদের মাকে পছন্দ করতেন না। তবে কি আবারও অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে? কথাটা বলার সময় চারুর গলা ধরে এলো। হামিদ চমকে উঠে চারুর দিকে তাকালো। মিথ্যে বলেনি চারু, আসলেই এমন হয়েছিল। এ কি করতে যাচ্ছিল সে? নাজিমুদ্দিনের ওই বিশ্রী ঘটনার পুনরাবৃত্তি কি না ঘটাতে নাজিমুদ্দিনের ওই বিশ্রী ঘটনার পুনরাবৃত্তি কি না সে ঘটাতে চাইছিল? তবে কি আরো একবার অসহায় চারু আর হামিদের জন্ম হবে? এমনটা হতে দিও না প্লিজ। চারু আর হামিদের জীবন যে খুবই কষ্টের। আরো দুজন চারু আর হামিদকে জন্মাতে দিও না। হামিদ মেঝেতে বসে পড়ল। আসলেই সে এইটা কি করতে চাচ্ছিল? মনোরমা শ্যামলা ছিল বলেই আজ তাদের এই দুর্ভোগ। সে নিজেও কিনা এমন একটা ঘটনা ঘটাতে চলেছিল। তবে কি বয়স বৃদ্ধির সাথে সাথে সেও নাজিমুদ্দিনের মতো হয়ে যাবে? না, অসম্ভব। প্রয়োজন হলে শরীরের সব রক্ত সে ফেলে দেবে, তাও নাজিমুদ্দিনের মতো হবে না, কখনোই হবে না। মাথা থেকে ব্যান্ডেজের কাপড় খুলছে শিহাব। আঘাতটা বেশ জোরে সোরেই লেগেছে। ভাগ্যিস জাবিন চোর ভেবে আঘাত করেছিল,
নইলে কে জানে আবার এই মাথা ফাটা নিয়ে কিসের অজুহাত দেখাতে হতো। ওর অবস্থা তো খুব একটা ভালো না। শাওনের সাথে সাথে তাকে সামলানো এখন দুষ্কর, কিন্তু কিছুই করার নেই। মেয়েটা ভীষণ রকম পাগলামি করছে। আরে বাবা, প্রেমে কি মানুষ ব্যর্থ হয় না? কয়জন এমন পাগলামি করে? এভাবে কেউ কাঁচের গ্লাস মাথায় ছুঁড়ে মারে? একটু এদিক সেদিক হলেই শিহাব সোজা উপরে চলে যেত। ভাগ্যিস পরিবারের সাথে সে নেই, নইলে তার বাবা মা তাদের আদরের মেয়ের এই অবস্থা দেখলে পটল তুলতো। মেয়েরা এত ইমোশনাল কেন হয় কে জানে। কই, শিহাবও তো হারিয়ে ফেলেছে তার স্বর্ণলতাকে, কিন্তু সে তো দিব্যি বেঁচে আছে। চারুর কথা মনে হতেই ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কে জানে 15 বছরের সেই কিশোরীটার মায়া সে কেন ছাড়তে পারে না। কি আছে তার মধ্যে? সে তো এখন অন্য কারোর। চারু নিশ্চয়ই এখন আরো বড় হয়েছে। সে কি এখনো আগের মতো মিষ্টি করে ভয় পায়? শিহাবের আঁখিদ্বয় জলে ভরে উঠল, আর ঠোঁটে দেখা গেল হাসি। কি মিষ্টি ছিল পুরনো দিনগুলো। সেদিনগুলো না গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? চারু এখন অন্য কারোর। ভাবতেই বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে যায় তার। কে জানে, শাওন যদি চারুকে বিয়ে করতো তবে সর্বক্ষণ চারুকে দেখার পর কি অবস্থা হতো ওর। নিশ্চয়ই একেবারে পাগল হয়ে যেত সে। তবে শাওন চারুকে নিঃসন্দেহে খুবই ভালোবাসতো, নইলে এত বড় একটা স্টেপ সে নিতে পারতো না। আচ্ছা, আবার যদি চারুকে পাওয়ার একটা সুযোগ শিহাব পায়, তাহলে কি সে চারুকে নিজের করে নেবে? সম্ভবত না। শাওন কখনোই সেটা মানতে পারবে না। আচ্ছা, চারুর বিয়ের তো প্রায় 1.5 বছর হয়ে গেল। গ্রামে তো বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা হয়ে যায়। চারুরও কি বাচ্চা আছে? শিহাবের মনটা হঠাৎই বিষিয়ে উঠল। চারুর শরীরে অন্য কারো স্পর্শ যেখানে সে মানতে নারাজ, সেখানে অন্য কারো ভালোবাসার চিহ্ন থাকবে, এটা সে কিছুতেই মানতে পারছে না। বারবার শুধু মনে হয় চারু শুধুই তার, আর কারোর হতে পারে না। তার শরীরে অন্য কারো স্পর্শ থাকতে পারে না। সেবার যখন মজিদ সামান্য চারুর হাতটা ধরেছিল, তখনই মেরে তার হাত পা অবধি ভেঙে দিয়েছিল শিহাব। আর এখন চারু অন্য কারোর, তাকে ছোঁয়ার অধিকারও অন্য কারোর। শিহাব চাইলেও সেখানে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। পৃথিবীর বিষাক্ততম অনুভূতি বোধহয় নিজের প্রেয়সীর অন্যের বিছানায় আছে সেটা জানতে পারা। আচ্ছা, আল্লাহ যদি চারুকে ওর জন্য ওর ভাগ্যে লিখে রাখতো, তবে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? শাওন যদি চারুকে ভালো না বাসতো, তাহলেও কি খুব বেশি ক্ষতি হতো? জামাল হোসেন নামক লোকটা যদি চারুর জীবনে না আসতো, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? কেন এমন হলো? এটা হওয়া কি খুব প্রয়োজন ছিল? চারু কি তাকে একটু ভালোবাসতে পারতো না? এই জীবনে আর কাউকেই আপন মনে হয় না শিহাবের। বারবার মনে হয় জমিদার গিন্নি শুধুই তাকে করুণা করে। বাসার অন্য সকলের ভালোবাসা পেলে মনে হয় এই ভালোবাসার উত্তরাধিকার সে নয়। এত কিছুর মাঝেও প্রথম কাউকে ভালো লাগা আর তাকে ভালোবাসা ছিল চারু। প্রথম কাউকে ভালো লাগা আর তাকে ভালোবাসা ছিল চারু, কিন্তু চারুও তার রইল না। এই জীবনে ভালোবাসার বড্ড অভাব তার। সে সব সময় চায় কেউ তাকে ভালোবাসুক, তার অস্তিত্ব জুড়ে শুধুমাত্র শিহাব থাকবে। কিন্তু ভাগ্য সহায় হলো না। কিছু মানুষের জন্মই হয় ভালোবাসাবিহীন। শিহাবও বোধ হয় তেমনই এক মানুষ। আজও শিহাবের মনে আছে সেই দিনটির কথা। তার জীবনের সবচেয়ে বিভীষিকাময় দিন ছিল সেটা। অনিচ্ছায় বাবা মায়ের কিছু কথা শুনে নেয় সে। কথাগুলোর সারমর্ম এইরূপ যে, যেদিন জমিদার গিন্নি প্রথম সন্তান জন্ম দেন, তার বয়স তখন সবে মাত্র 15। বাচ্চা ও মায়ের উভয়ের জীবন ঝুঁকিতে ছিল। জমিদার গিন্নিকে বাঁচানো গেলেও বাচ্চাটাকে বাঁচানো যায়নি। জমিদার গিন্নি পাগলের মতো নিজের বাচ্চাকে চাইছিল। সেই দিনই হাসপাতালে জন্ম হয় আরেকটি শিশুপুত্রের। তাকে জন্ম দিয়েই মৃত্যুবরণ করে দিলেন মা। বাচ্চাটার বাবাও এরপর আর কোনো খোঁজ নেয়নি তার। সেই শিশুপুত্রকেই জমিদার সাহেব তুলে দিলেন জমিদার গিন্নির হাতে। আর সেদিনে সেই শিশুপুত্রই আজকের এই শিহাব। এই ঘটনা কেবল জমিদার গিন্নি আর জমিদার সাহেবই জানেন। আর বছর 4 আগেই সেটা জানতে পারে শিহাব। সেদিন থেকেই তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। সে যাই অর্জন করে মনে হয় এটা তার নিজের না।
জমিদার গিন্নি সেদিনের করুণার জন্য আজ সে এখানে। জমিদার গিন্নি কখনো শাওনের সাথে শিহাবের ভেদাভেদ করেনি, তাও শিহাবের মনে হয় এই সবই শুধু করুণা। ভাগ্যিস শাওন এইসব জানে না, জানলে তার ভালোবাসাও শিহাবের শুধুই করুণা বলে মনে হতো। শাওনকে খুবই ভালোবাসে শিহাব, তার করুণা মানতে পারতো না। জীবনে জীবন আসলেই খুবই জটিল, মাঝে মাঝে এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, মনে হয় যেন জীবনের মোড়টাই ঘুরে গেল। সকাল হতেই শিহাব আবার বেরিয়ে গেল। জমিদার বাড়ির সকলেই এখন শহরে কাজ আছে কিছুদিনের জন্য। শিহাব সবার থেকে কিছুটা দূরে আলাদা একটা বাড়িতে থাকে। তাদের কাছাকাছি গেলেই মনে পড়ে যায় এরা কেউ তার নিজের নয়, শুধুই করুণা করে চলছে তার উপর। আরও একজন বাড়ি থেকে দূরে আছে, আর সেটা হলো মিলি, ছোট চাচার বড় মেয়ে মিলি। ও এখন যে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারই সামনে একটা ছোট বাসা ভাড়া নিয়ে থাকে, সে আর তার দুই বান্ধবী। মিলির দুই বান্ধবী এখন ছুটিতে তাদের গ্রামে গেছে। সে বাসায় সে বাসায় মিলি একা। অনেক বলার পরেও মিলি এ বাড়িতে আসতে রাজি হয়নি। এর কারণ অবশ্য শিহাব জানে। সপ্তাহ দুয়েক আগেই তার সাবেক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। মেয়েটা অনেক ভেঙে পড়েছে, ভালোবাসার কোনো কমতিই ছিল না তাদের মাঝে, কিন্তু তাও কেন বিচ্ছেদ হলো সে এক রহস্য। মিলির ভাষ্যমতে আরও একজন মেয়ের সাথে সম্পর্ক রয়েছে তার, তাই মিলি নিজেই বিচ্ছেদের রাস্তা বেছে নেয়। কিন্তু বিচ্ছেদ করেও সেটা মানতে পারছে না মিলি, বারবার পাগলের মতো আচরণ করে চলছে, আর তাকে সামলাতে গিয়েই শিহাবের এই বেহাল। সেদিনও কাঁচের গ্লাস মাথায় ছুঁড়ে মেরেছিল। ভাগ্যিস সঠিক সময়ে শিহাব সরে গিয়েছিল, নইলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। পরে আবার বারবার এসে সরি বলেছে, কিন্তু কি লাভ? কিছু একটা হয়ে গেলে তো শিহাব সোজা উপরে চলে যেত। সেদিন থেকেই মিলি রান্নাবান্না একেবারেই ছেড়ে দিয়েছে। বাইরের খাবারও খেতে পারে না সে। বাধ্য হয়েই বোনের জন্য রান্না করছে শহরের খুব বড় একজন ব্যবসায়ী শিহাব। বাহ, কি ভাগ্য তার! আবার রান্না করতে গিয়ে হাতও কেটে ফেলেছে। ছোট থেকেই মিলিকে নিজের বোনের মতো ভালোবেসে এসেছে শিহাব, এমনি এমনি ছেড়েও দিতে পারছে না। আচ্ছা, মিলি যদি জানতে পারে শিহাব তাদের বংশের কেউই না, তবে কি মিলি শিহাবকে ভাই মানবে? মানতেও পারে, আবার নাও পারে। না মানলেও বা কি, এই মানুষেরাই এখন শিহাবের আপনজন। তাদের ছেড়ে দেওয়ার কথা শিহাব কল্পনাতেও ভাবতে পারে না। ঘরে ঢুকতেই মিলিকে দেখা গেল, সে সাজগোজ করছে বসে বসে। শিহাব অবাক হয়ে তাকিয়ে আছে মিলির দিকে। এই 2 সপ্তাহে মিলিকে কখনো হাসতেও দেখা যায়নি। তবে কি মিলি এসব কিছুর থেকে মুভ অন করলো? শিহাবের ভেতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। ভালোই হয়েছে, এই মেয়ের পাগলামি আর দেখতে হবে না। কোনোদিন যেন শিহাবকে আল্লাহর কাছেই পাঠিয়ে ছাড়তো সে। মাথা থেকে ওই ছেলেটার ভূত নেমে গেছে। ও ভূত কেন হবে? আমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে। শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে এসি অন করে দিয়ে সোফায় গা এলিয়ে দিল। 2 সপ্তাহের পরিশ্রম বৃথা গেল। আরে বোন, যদি সেসব ঠিকঠাক করে নিবি, তাহলে এই 2 সপ্তাহ এত কষ্ট করলি কেন? ছোট বোনের জন্য এইটুকু করতে পারবা না? কেমন ভাই তুমি? হ্যাঁ, পারবো না কেন? তার জন্য মাথা ফাটিয়েছি, হাত কেটেছি, রান্না করেছি। আর কি করা বাকি আছে? সরি বলেছি না আমি? যাই হোক, ভালোই হয়েছে, সব ঠিক হয়েছে। এই পাগলামি আর সহ্য হচ্ছিল না। এবার বল, সব ঠিকঠাক ভাবে হলো? আমিই ভুল ছিলাম। ওর কারোর সাথে কোনো সম্পর্কে ছিল না। ও প্রমাণ দিয়েছে আমাকে। এখন কি দেখা করতে যাচ্ছিস? হুম। আচ্ছা ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন করি। কর। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? যদি বাসো, তাহলে সে যদি তোমার না হয়, তাহলে তুমি কিভাবে থাকবে? হঠাৎ এ প্রশ্ন? কেন যেন মনে হয় আমি যাকে ভালোবাসি তাকে আমি পাবো না। আরে আমি আছি না, এত চিন্তা করেছিস কেন? তুই যাকে চাইবি সেই তোর হবে। প্রশ্নের উত্তর কিন্তু দিলে না। তুমি কাউকে ভালোবাসো? সত্যি বলবে কিন্তু। বাসি তো। কে সে? কোথায় থাকে? কবে বিয়ে করছো? তার নাম স্বর্ণলতা। বিয়ে হয়ে গেছে তার। সে আমার জীবনের সবচেয়ে বড় অপান্তৃত। কই তাকে কি হয়েছে, বেঁচে আছে কি না? নরম কণ্ঠে কথাটা বলল শিহাব।
মিলি স্তব্ধ হয়ে বসে রইল। বিয়ে হয়ে গেছে মানে? তুমি কিছু করলে না? কি করতাম? সে যে অন্য কাউকে ভালোবাসতো, কিন্তু দুর্ভাগ্য, সে যাকে ভালোবাসতো তাকে সে পায়নি। সেই ছেলেটা আমার ভীষণ কাছের। একেবারে ভালো হয়েছে। কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না, এই তার প্রমাণ। আমি চাই না সে কষ্টে থাকুক। ভালোবাসা আর সুখের চাদরে সবসময় তাকে মরিয়ে রাখুক। সে চাদর ভেদ করে কখনো যেন তাকে কোনো কষ্ট গ্রাস না করতে পারে। জীবনে অনেক কষ্ট পেয়ে এসেছে সে, এবার তার সুখ প্রাপ্য। আমার না হোক, কিন্তু যার কাছে আছে তার হয়েই খুশি থাকুক আমার স্বর্ণলতা। হামিদ আর ফাতেমার সাথে বেশ অনেকদিন যাবতই থেকে এসেছে চারু। এরই মাঝে একাদশ শ্রেণীর পরীক্ষা সে দিয়ে দিয়েছে। রেজাল্ট অবশ্য এখনো আসেনি। হামিদের সাথে সম্পর্ক আগের মতো হলেও ফাতেমার সাথে তার সম্পর্ক তিক্ত হতে খুব একটা সময় লাগে না। চারুর আত্মসম্মান বোধ একটু বেশি, তাই ফাতেমা বারবার তাকে অবহেলা করার পর সেও আর ফাতেমার ধারের কাছে চাপে না, যতটা সম্ভব দূরত্ব বজায় রাখে। হামিদের বেতন এখন গিয়ে 12,000-এ ঠেকেছে। মাঝে মধ্যে ওভারটাইম করলে 15,000 টাকা পাওয়া যায়। বেশ ভালোই চলার কথা তিনজনের, চলেও ভালোই। তবে ফাতেমা চারু লেখাপড়ার বিষয়টা এখনো সহ্য করতে পারে না, বিশেষ করে পরীক্ষা আগের রাতগুলো। চারু যখন রাত জেগে পড়াশোনা করত তখন হামিদও মাঝে মধ্যে এসে ওকে দেখে যেত, এইটা সেইটা খাবার বানিয়ে দিত। চারু মাঝে মধ্যেই অবাক হয় হামিদের এত পরিবর্তনে, বিশেষ করে রান্নার ক্ষেত্রে। হামিদ যে রান্নাও করতে পারে সে ধারণা ছিল না চারুর। খেতে অবশ্য খুব একটা খারাপ হয় না, তবে মজার ব্যাপার, হামিদ নিজের রান্না নিজেই খেতে পারে না। হামিদ রাত জেগে রান্না করে চারুকে খাওয়াচ্ছেও, এটা ফাতেমা সহ্য করতে পারে না। হামিদের সাথে সম্পর্কের আগের থেকেই অনেকটাই ভালো হয়েছে ফাতেমার। ফাতেমার মনে হয় চারু না থাকলেই বোধহয় তাদের সম্পর্ক আরো ভালো করে এগুতো, কিন্তু বোকা ফাতেমা জানলও না হামিদের এই ভালো আচরণ চারুর জন্য। সেদিন যদি চারু হামিদকে সেই কথাগুলো না বলতো, তবে হামিদ কখনো ফিরেও তাকাতো না তার দিকে। ফাতেমা যখন 3 মাসের গর্ভবতী, রাতের বেশিরভাগ সময়ই হামিদ চারুকে পড়ায় সাহায্য করত। কোনো পড়া হয়ে গেলে সেগুলো ধরতো, নোটস লিখে সাহায্য করত ইত্যাদি। পক্ষান্তরে ফাতেমার সাথে এতটা সময় কাটানো হতো না। এই নিয়েও অভিযোগে শেষ ছিল না ফাতেমার। কিন্তু এমন নয় হামিদ ফাতেমাকে সময় দেয় না। আগে যেমন ওভারটাইম করত, প্রেগনেন্সির পরে আর ওভারটাইম করতো না। যা খেতে চাইতো সাধ্যের মধ্যে সবই এনে দিত প্রায়। পরীক্ষার মাঝেও চারু নিজ দায়িত্বে সকল কাজ করত। হামিদও যথাসম্ভব সাহায্য করত তাকে। সেও চাইতো না এই সময় ফাতেমা বেশি কাজ করুক। ফাতেমা কোনো কাজই করতো না, শুধু বসে বসে চারুর কাজের খুঁত ধরাই ছিল তার কাজ। মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে। পরীক্ষার টেনশনে আর ফাতিমার এমন গা জ্বালানোর কথায় চারুর একদিন প্রচন্ড রেগে গিয়ে দুটো কথা শুনিয়ে দেয়। এই নিয়ে ফাতেমার কথা শেষ নেই। হামিদ আসার পর তার কাছে নালিশ তো করলোই, সাথে সাথে এটাও বলল 2 টাকা কামাই করে নাকি চারু নিজেকে সংসারের প্রধান করে রেখেছে। এই সংসারে থাকতে হলে চারু আর কাউকে পড়াতে পারবে না। ও বলাই তো হয়নি, ফাতেমা কথায় কথায় চারুকে টাকা দিয়ে কথা শোনাতো বলে চারু 2 টিউশনি নিল। কম টাকায় ভালো পড়াতো বিধায় ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করে। আয়ও বেশ ভালোই হতো। চারু অবশ্য সেটা নিজের কাছে রাখতো না, নিজের লেখাপড়ার খরচটুকু রেখে পুরোটাই ফাতেমার হাতে তুলে দিত। হামিদকে দিলে সে নিত না বিধায় ফাতেমাকে দেওয়া। প্রথম প্রথম ফাতেমা এতে বেশ খুশি হলেও 2 দিন পর থেকেই শুরু হয় নতুন কাহিনী। নিজের বিবেকে নাড়া দেয় হামিদ রোজগার করে, চারু রোজগার করে, তার মানে এই পরিবারে একমাত্র অপ্রয়োজনীয় ব্যক্তি সে। এই কথাটা মানতে পারে না সে। ফাতেমা সরাসরি চারুকে পড়াতে নিষেধ করে দিলেও চারু শোনেনি তার কথা। চারু নিজেও মাঝে মধ্যে তার বোকা বোকা কথায় অতিষ্ঠ হয়ে যায়। ফাতেমা ব্যাপারটা হামিদের কাছেও বলে, কিন্তু হামিদ সেভাবে পাত্তা দেয়নি। ফাতেমা হিংসুটে সেটা হামিদ আগে থেকেই জানে, তাই পাত্তা দেওয়ার প্রয়োজনও বোধ করেনি সে। চারু সেদিন ওই 2 কথা শোনানোর অপরাধে ফাতেমা অনেক বেশ উত্তেজিত হয়ে পড়ে আর বারবার বলতে থাকে চারু যেন আর কাউকে না পড়ায়। হামিদও চায়নি এই অবস্থায় ফাতেমা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ুক।
তাই বাধ্য হয়েই চারুকে কাউকে পড়াতে মানা করে দেয়। সেই দিনই চারু বুঝেছিল হামিদের অপারগতা। ফাতেমার সাথে চারুর কোনো দিনও মিলবে না। দুইজন দুই মেরুর মানুষ। হামিদও নিজের স্বকীয়তা হারাচ্ছে। যদি এমনভাবে চলতে থাকে তাহলে খুব দ্রুত হামিদের সাথে তারও মতের অমিল হবে। ফলস্বরূপ হামিদের সাথে সম্পর্ক খারাপ হবে। এই পৃথিবীতে এক ভাই ছাড়া আর কে আছে চারুর? চারু কখনোই চায় না হামিদের সাথে সম্পর্ক নষ্ট হোক তার। চারু শুধু আয় করার জন্যই নয়, সময় কাটানোর জন্যও টিউশনিটা বেছে নিয়েছিল। একা সময় কাটানোটা খুবই কষ্টকর। বারবার সেই বিভীষিকাময় অতীতটা মনে পড়ে যায়। বারবার চেয়েও সেটা ভোলা যায় না। বারবার মস্তিষ্কে চিন্তাধারা আসে, ওই লোকগুলো আমার খুন করতে হবে, ওই লোকগুলোকে আমার খুন করতে হবে, করতেই হবে। চারু যথাসম্ভব নিজেকে ব্যস্ত রাখতে চায়, এইসব ভুলে থাকতে চায়, কিন্তু সম্ভব হচ্ছে না ফাতেমার জন্য। চারু হামিদকে বলেছিল সে কলেজে সবার সাথে হোস্টেলে গিয়ে থাকতে চায়। হামিদ সরাসরি সেটা মানা করে দিয়েছে। চারুকে খুঁজে পেতে তার কতটা কষ্ট করতে হয়েছে সেটা শুধু সে নিজেই জানে। ও আবারও এমন কিছু করতে চায় না। চারু যতদিন অবধি থাকবে ওর কাছেই থাকবে, এটা হামিদের বক্তব্য। কিন্তু ফাতেমার কারণে খুব একটা সম্ভব হচ্ছে না সেটা। সে চারুকে বিদায় করতে চায় যত তাড়াতাড়ি সম্ভব। প্রেগনেন্সি কালীন ফাতেমার সকল কথাই হামিদ মেনে চলছে। সম্ভবত এটাও মেনে নেবে। ভালোই হবে, দূরত্ব যত থাকবে সম্পর্ক তত ভালো থাকবে। ফাতেমা অবশ্য দ্রুতই চারুর বিয়ে দিয়ে দিতে চাইছে। সে অবশ্য জানে না চারু বিবাহিত। চারু আর হামিদ ছাড়া কেউই সেটা জানে না। এমনকি কলেজে ফর্ম ফিল আপ করার সময় যখন বৈবাহিক অবস্থার অপশনটা আসলো, চারু একবার হামিদের দিকে তাকিয়েছিল। কিছু বলতে হয়নি তাকে, হামিদ নিজেই ধরতে পেরেছিল চারুর প্রশ্ন। সে নিজেই ফর্মটা নিয়ে সেখানে অবিবাহিত সিলেক্ট করেছিল। কলেজ থেকে বের হওয়ার পর হামিদ তাকে বলেছিল নিজের অতীত ভুলে গিয়ে জীবনটা নতুন করে সাজাতে। অতীত জীবনে ছিটে ফোটাও সে চারুর জীবনে আসতে দেবে না। চারু সর্বাত্মক চেষ্টা করছে অতীত ভুলে যাওয়ার, কিন্তু সেটা বোধহয় অসম্ভব। তাদের পাওনা শাস্তি তো তাদের পেতেই হবে। কিছু বই খাতা কেনা বাকি ছিল। ঢাকা শহরের রাস্তাঘাট এখনো অবধি চিনে ওঠেনি চারু। হামিদও খুব একটা প্রয়োজন না হলে তাকে একা বের হতে দেয় না। হামিদের যেন এখনো মায়ের কোলের সেই বাচ্চা মেয়েটি মনে করে চারুকে। চারুর অবশ্য খারাপ লাগে না, লাগার কথাও নয়। কেউ একজন খেয়াল রাখলে ভালোই লাগে। যথারীতি চারুর সাথে বই কিনতে গেল হামিদ। বেশ লম্বা লিস্ট, দুইজন মিলেও বইগুলো নিয়ে আসা কঠিন হয়ে পড়েছে। প্রথম গাড়ি থেকে নামতেই চারু বইগুলো নামাতে ব্যস্ত হয়ে পড়ল। হামিদও সাহায্য করছিল তাকে, কিন্তু সামনের দোকানে গিয়েই চারুর চোখ আটকে গেল। সেখানে থেকেই কিছু জিনিসপত্র কিনছে জামাল হোসেন। চারুর চোখ মুখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। খুন করতে হবে এই লোকটিকে। সে এখনো চারুকে দেখেনি, দেখলেও চেনার কথা নয়, কারণ চারু এখন বোরকা পরিহিত অবস্থায় আছে। চারুকে আনমনা দেখে তাকে ডেকে উঠল হামিদ। কিরা, কি হয়েছে? সামনের দোকানে দেখো, জামাল হোসেন। হামিদ একবার সামনের দোকানে দেখলো। এই সেই নরপিশাচ যে চারুর মতো পবিত্র ফুলটির জীবন নষ্ট করতে চেয়েছিল। ইচ্ছে করছে তাকে টুকরো টুকরো করে ফেলতে। চারুর বিভীষিকাময় সেই অতীত আর অজানা নয় হামিদের। অনেক হিসাব নিকাশ বাকি আছে এদের সাথে। তুই একটু এখানে দাঁড়া। ঈশ্বরের বাচ্চারে আজ আমি শেষ করে ছাড়বো। রাস্তার মধ্যে বাজে দৃষ্টিপট সৃষ্টি করো না। এখন আমি এদের দৃষ্টিসীমার আড়ালে আছি। এমন কিছু করলে সম্ভবত ধরা পড়ে যাব। তো এই কুত্তের বাচ্চারে আমি এখানে ছেড়ে দেবো এত সহজে? এদের সাথে হিসাব নিকাশ পরে হবে। এখন এখান থেকে চলো। হামিদ চারুর কথা মেনে নিলেও মন থেকে কিছুতেই শান্তি পাচ্ছে না। তার মাথায় খুন চেপেছে। এতদিন মনে হচ্ছিল ব্যাপারটা ঝিমিয়ে এসেছে, কিন্তু আজ জামাল হোসেনকে দেখে মাথার রক্ত আবারও গরম হয়ে উঠেছে। এই অসুরদের বিনাশ অপরিহার্য। বই কিনে বাড়ি ফিরে এসেছে হামিদ ঠিকই, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছে না। ফাতেমার মনে হচ্ছে এই গরমে দূর থেকে আসার কারণে বোধহয় হামিদের মাথা গরম আছে, তাই সে এক গ্লাস ঠান্ডা শরবত করে দিল তাকে। কিন্তু হামিদ এই শরবতে ঠান্ডা হবে না। তার ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন জামাল হোসেনের তাজা গরম রক্ত। কিন্তু এখন সে পরিবেশ নেই। এর জন্য সর্বপ্রথম আলাদা একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। ফাতেমা, প্রেগনেন্সির সময় তো মায়েরা লম্বা একটা সময় বাবার বাড়ি গিয়ে থাকে। তুমি কি যাইবা? ঘুরতে যাওয়া যায়, কিন্তু লম্বা সময়ের জন্য হইলে যাবো না। ভাবিটা ভালো না, খালি কাম করাই।
এই অবস্থায়ও কাম করাইতে পারে। তাহলে আর যাওয়ার দরকার নেই। তুমি একখান প্রবাদ বাক্য শুনছো? ইংরেজি প্রবাদ বাক্য, রিভেঞ্জ অব নেচার, প্রকৃতির প্রতিশোধ। আসলে প্রকৃতির কোনো প্রতিশোধ নাই। মূলত ব্যাপার হলো আল্লাহ ছাড় দেন, কিন্তু ছাইড়া দেন না। তুমিও যেমন এখন সুযোগ পাইয়া সব কাম চারুরে দিয়ে করাইতেছ, তোমার ভাবিও ঠিক একই কাজ তোমার দিয়ে করাইতো। আমার মায়েরে দেখছি চারুরে পেটে নিয়ে সব কাম করছে, ধান ভাঙছে, সিদ্ধ করছে, আরো কত কি। আর তুমি ভারী কাম না করো, হালকা পাতলা কামে তো চারুর সাহায্য করতেই পারো, কিন্তু তুমি কি সুযোগ নিয়ে পুরোটাই চারুর উপর চাপায় দিছো। বাচ্চা মেয়া কতদিক সামলাইবো? আপনের কি মনে হয় আমি আপনের বইনেরে দিয়া সব কাম করাই? মনে হইতে হইব কেন? চোখ নাই আমার? যাই হোক, তোমার সাথে তর্ক করতে চাইতাছি না। ভাত দাও, তুমি দিবা নাকি এইটাও চারুরেই বলবা? ফাতেমা হামিদের খোঁচাটা ধরতে পারল না। সে চারুকেই বলল খাবার দিতে। বাইরে থেকে এসে মাত্র একটু শুয়েছিল চারু, প্রবল ক্লান্তি নিয়েই উঠে গেল হামিদকে খাবার দিতে। এইখান থেকে তোর কলেজে যাইতে অসুবিধা হয়? একটু হয়তো হয়। কলেজের সামনাসামনি বাসা নিয়ে থাকবি? চারু বেশ অবাক হলো। হামিদের রাজি হওয়া কিংবা এভাবে নিজে থেকে কথা শুরু করা কোনোটাই স্বাভাবিক নয়। ফাতেমা কি কিছু বলেছে? বলতেও পারে, অসম্ভব কিছুই নয়। হামিদও এখন ফাতেমার কথা বেশ মেনে চলে, ভালো গুণ। দেখো তুমি, পাওয়া গেলে সেখানে যাইয়া ভালো হবে। হামিদ সেদিন কথা বাড়ায়নি। সপ্তাহ দুয়েক পরেই নতুন ঘর খোঁজার জন্য চারুকে সাথে নিয়ে গিয়েছে। হামিদ অবশ্য মিথ্যে বলেই ঘরটা নিয়েছে। বাড়িওয়ালাকে বলেছে বউ প্রেগনেন্ট, তাই বাবার বাড়িতে থাকবে। এখন ও আর ওর বোন এই বাড়িতে থাকবে। বাড়িওয়ালারা মূলত এমন কাউকে ঘর ভাড়া দিতে চায় না। দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একই বাড়িতে থাকবে, তারা আসলেই ভাই বোন কিনা সেটা কে যাচাই করতে যাবে? তাই শোনার আগেই সবাই না করে দিত। তাই মূলত হামিদ এইবার চারুকে নিয়ে এসেছে। ওদের দেখলেই সবাই বুঝতে পারবে এরা আসলেই ভাই বোন। হলোও তাই। বাড়িওয়ালা ঘর দিতে রাজি হয়ে গেল। পরের দিনই বাসায় কিছু নতুন জিনিসপত্র কেনা হলো বলতে একটা চৌকি আর একটা পড়ার টেবিল, আর রান্নাবান্নার জন্য কিছু হাঁড়ি, প্লেট, চামচ, গ্লাস ইত্যাদি। হামিদ ওই বাসাতেই থাকবে। এখানে থাকবে এখানে থাকবে সেটা বলার কারণ আজকাল মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এখন সবাই ভাববে মেয়েটা একা থাকে না। হামিদও প্রতিদিন এসে দেখে যেত চারুকে। প্রতিবেশীদের সাথে কথা বলা, বাড়ি ভাড়া দেওয়া সব হামিদ নিজের হাতেই করত। হামিদ সারা দিন কাজ করে রাতে বাসায় ফিরত। স্বাভাবিকই মনে হতো বাসায় দুজন। রাত কিছুটা গভীর হলেই সবার অগোচরে হামিদ চলে যেত। এই অবস্থায় ফাতেমাকে একা রাখা একদমই ঠিক না। সত্যিই এমন আজব বুদ্ধি বোধ হয় কেবল হামিদের মাথায়ই আসা সম্ভব। এক সপ্তাহ সব স্বাভাবিকই চলছে। তবে হামিদ নিজের প্ল্যানের ছক কষা শুরু করেছিল সেই বাসায় আসার এক সপ্তাহ পরে। চারুও সেদিন বুঝেছিল হামিদ কেন আলাদা বাসা নিয়েছে। তবে প্ল্যানটা সঠিকভাবে সফল করাটা অর্থ সাপেক্ষ ব্যাপার। এত টাকা হামিদের নেই। হামিদ অবশ্য দমে গেল না, ওভারটাইম বাড়িয়ে দিল। চারু বাসায় আসার পরের মাস থেকে পড়ানো শুরু করলো। এই এলাকায় শিক্ষিত মেয়ে খুব একটা নেই, তাই কিছুটা রক্ষণশীল পরিবারের মেয়েরা চারুকেই বেছে নিত তাদেরকে মেয়ে পড়ানোর জন্য। প্রতি মাসেই চারু আর হামিদ নিজের খরচ চালিয়ে বেশ কিছু টাকা রেখে দিত আলাদা করে। বেশি সময় লাগলো না নির্ধারিত পরিমাণ টাকা হতে। হামিদ এবং চারু প্রথম লক্ষ্য জামাল হোসেন। হামিদ নিজের আগের ইলেকট্রিশিয়ান কাপড়টা পরে নিল। এইবার তাকে একজন ইলেকট্রিশিয়ানের মতোই লাগছে। তাকে যদি জামাল হোসেন চিনে থাকে তবে বেশ অনেকটাই সমস্যা হয়ে যাবে। প্ল্যান অনুযায়ী কাজ হবে না, তাই মুখে কালো এক ধরনের মেকআপ করে নিল। বুদ্ধিটা অবশ্য চারুর। হামিদকে চিনলেও হঠাৎ করে দেখলে ধরতে পারবে না, আর না চিনলে তো কথাই নেই। মাথায় বেশ বড় সড়ো একটা ক্যাপ পরে নিল। ব্যাগের মধ্যে নিয়ে নিল নিজেদের প্রয়োজনীয় সামগ্রী। চারুকে নিয়েই বেরিয়ে পড়ল চারুর পরিচিত সেই অভিশপ্ত গ্রামে, যে গ্রাম থেকেই সম্পূর্ণ জীবন নষ্ট হয়ে গিয়েছিল তার। চারু কি জানে তার জন্মের আগে থেকেই তার জীবনটা নষ্ট হয়ে গেছে? গ্রামে কি আসে যায়? হামিদ জামাল হোসেনের বাড়ির দরজায় কড়া নাড়ল একজন ইলেকট্রিশিয়ান হিসেবে। তবে দরজা খুলে দিল সবুজ আলী। চারু এখনো হামিদের ভাড়া করা গাড়িতেই বসে আছে। কে আপনি? হ্যালো স্যার, আমি একজন ইলেকট্রিশিয়ান।
আজ সকালে আমাদের কোম্পানিতে কল করা হয়েছিল। এই বাসায় নাকি কিছু ইলেকট্রিক ডিভাইসের সমস্যা আছে। কত টাকা? কই, আমরা তো কাউকে ফোন করি নাই। কিন্তু আমাদের কোম্পানিতে তো ফোন এসেছিল স্যার। না, আমরা কেউ তো কাউরে ফোন করি নাই। আপনি চলে যান। কিন্তু স্যার, ঠিক আছে, ফোন না করেন, কোনো সমস্যা থাকলে দেখিয়ে নিতে পারেন। আমাদের সার্ভিস খুবই ভালো। ফ্যান ঠিক করতে পারেন? হামিদ সম্মতি জানিয়ে ঘরের ভেতর ঢুকলো। ঘরে যেতেই মদের গন্ধ পাওয়া গেল, অর্থাৎ এরা আগে থেকেই মাতাল। কাজটা সহজ হবে। হামিদ ফ্যানটা ঠিক করলো। সুইচ দিতেই আওয়াজ করে পাখাগুলো ঘুরে উঠলো। কত টাকা? কোনো টাকা দিতে হবে না স্যার, আমাদের কোম্পানিটা নতুন, শুধু সেটার কথা সবাইকে জানালেই হবে। আপনাদের জন্য একটা পুরস্কারও আছে। কি পুরস্কার? হামিদের ব্যাগের মধ্যে থাকা মদের বোতলটা বের করলো। আগে থেকেই ড্রাগ মেশানো হচ্ছিল এতে। আপনারা আমাদের লাকি কাস্টমার, এটা আপনাদের জন্য। মদের বোতল পেয়ে জামাল হোসেন এবং সবুজ আলী দুজনের আত্মহারা হয়ে গেলেন। আগে থেকেই দুজন মাতাল ছিল, বিধায় পুরোপুরি সব বুঝে উঠতে পারছিল না। হামিদকে ভেতরে রেখেই তারা আবার মদ খাওয়া শুরু করলো। ফলাফল যা হওয়ার তাই হলো। জামাল হোসেন আর সবুজ আলী দুজনেই বাধা ছিল একটি অর্ধ পরিপূর্ণ বিল্ডিং এর ছাদে। চারু আর হামিদের জন্মের আগে থেকেই সম্ভবত এই বিল্ডিংটা এমন অর্ধেক তৈরি। জ্ঞান হওয়ার পর থেকেই এটা এখানে দেখে আসছে। জামাল হোসেনের জ্ঞান ফিরল আগে, অতঃপর সে চিৎকার চেঁচামেচি করে সবুজ আলীকে জাগালো। দুজনে জেগে উঠতেই দেখা গেল দুটো চেয়ারে তাদের মুখোমুখি রয়েছে। সেখানে কেউই নেই, কিন্তু বেঁধে রাখা হয়েছে তাদের। তারা মনে করার চেষ্টা করছে আসলে কি হয়েছিল। চারিদিকে শুনশান নীরবতা। রাত এখন প্রায় 3টা বাজে। এই বিল্ডিং এর আশেপাশে কেউই থাকে না, তাই বোধহয় কেউ এই জায়গাটা বেছে নিয়েছে। একটা লাল রঙের বাতি জ্বলছে। জামাল হোসেন চিৎকার করে জিজ্ঞেস করলো, কোন কাপুরুষের বাচ্চা আমার এখানে আনছস? সামনে আয়। চিৎকার করে কথাটা বলা মাত্রই লাল রঙের আলো ভেদ করে ঘরে প্রবেশ করলো চারু। দুজনেই অবাক নেত্রে তাকিয়ে রইল চারুর দিকে। তারা এখানে চারুকে একদমই আশা করেনি। রক্ত লাল বর্ণের একটি শাড়ি পরে আছে সে, লম্বা চুলগুলো খোপা করা, আর কানের পাশে গোজা রয়েছে একটি রক্তজবা। ঠোঁটেও রয়েছে লাল রঙের লিপস্টিক। সাধারণ এই সাজও যেন অসাধারণ করে তুলেছে তাকে। সুন্দর সাজগোজের সাথে সাথে রয়েছে প্রতিশোধ স্পৃহা। কাউকে খুন করার জন্য এই সাজটাই বোধহয় মারাত্মক সুন্দর। কেমন আছো জামাল হোসেন? তুমি? কেন আশা করনি আমাকে এখানে? শুধু আমি একাই নই, আরও একজন আছে আমার সাথে। কি বলো তো? হামিদ? একদম ঠিক কথা। তোমাদের কেন এখানে এনেছি বুঝছো? প্ল্যানে অবশ্য কিছুটা পরিবর্তন এনেছে। একটাকে টার্গেট রেখেছিলাম, সৌভাগ্যক্রমে দুটো জানোয়ারটাকেই একসাথে পেয়ে গেছি। হামিদ ঘরে ঢুকতেই চারুর পাশে থাকা চেয়ারে বসে পড়ল। কি করবো এদের? এদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আমাকে চাইরা দাও, পরে আফসোস করবা কিন্তু। আমাকে মাথার উপর বসের হাত আছে। তোর বসের হাত পা মাথাও আমরা ফাটাবো, চিন্তা করিস না। অনেক বড় ভুল করতেছো তোমরা। বস তোমাকেও ছাড়বো না। চারুর চোখে জ্বলছে আগুন, অন্তর্দগ্ধ হচ্ছে তার। নৃশংস থেকে নৃশংস মৃত্যু সেই নরপিশাচদের প্রাপ্য। হামিদ এবার একবার চারুর দিকে তাকালো। এই তাকানোর অর্থ আমি কি শুরু করব? করো, আগে এদের জিভ দুটো কাটো। অনেক পাপ করেছে ওদের এই অর্গানটি। হামিদ কিছু না বলে ধারালো ছুরি হাতে নিল। সর্বপ্রথম কেটে নিল সবুজ আলীর জিহ্বা। যন্ত্রণায় চিৎকার করছিল সে, আর জামাল হোসেনের চোখে ছিল ভয়। তাদের দুজনের চোখে এই ভয় দেখে আত্মার প্রশান্তি পাচ্ছে চারু আর হামিদ। এইবার হামিদ এগিয়ে গেল জামাল হোসেনের দিকে। তাকে কষ্ট দেওয়ার অনেক বেশি ইচ্ছে তার। হামিদ ইচ্ছে করেই তার জিভে পেরেক ঠুকে দিল। যন্ত্রণায় চিৎকার করে উঠল জামাল হোসেন। ভীষণ আত্মতৃপ্তি হচ্ছে সামনে বসে থাকা এই দুজন সুন্দর ছেলে মেয়ের। কাটা জায়গায় খুব যত্নে লবণ মরিচের প্রলেপ লাগিয়ে দিল হামিদ। লাইটার দিয়ে জিভে আগুনের ছ্যাঁকা দিতেও ভুলল না। অসহ্য যন্ত্রণায় কাতরানো জামাল হোসেনকে দেখে তৃপ্তির হাসি হেসে হামিদ এইবার ছুরিটা চালিয়ে দিল তার জিহ্বায়। চারুর হঠাৎই কিছু একটা মনে আসতেই সে হামিদকে চিৎকার করে বলল থেমে যেতে, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। হামিদ কেটে ফেলেছে জামালের জিহ্বা। কি হইল? চারুর কণ্ঠে প্রকাশ পাচ্ছে আকাশ সম রাগ, আর চোখে টলমল করছে জল। টেবিল থেকে জল ভর্তি কাঁচের গ্লাসটি ছুঁড়ে মারল মেঝেতে। গ্লাসটা কয়েক টুকরো হয়ে গেল। রাগান্বিত ও কান্নারত কণ্ঠেই বলল,
বস নামক সেই অজ্ঞাত ব্যক্তিটির কথাই তো জিজ্ঞেস করা হলো না। হামিদ এক মুহূর্তের জন্য থমকে গেল। আসলেই তো বসের পরিচয় জানা হয়নি। চারু না হয় ছোট, তার মনে ছিল না, কিন্তু ও কি করে ভুলে গেল? এই সব কিছুর পিছনেই মাস্টার মাইন্ড কে, সেটাই তো মুখ্য বিষয়। হামিদ রাগ সামলানোর চেষ্টা করলো না, আরো একটা পেরেক নিয়ে সেটা ঠুকে দিল জামাল হোসেনের হাতে। চিৎকার করে উঠল জামাল হোসেন। হামিদের এখন বেশ আনন্দ হলো। সে আবারও বেশ কয়েকবার একই কাজ করলো। যা হওয়ার হয়ে গেছে। দোষী এই লোকেরাও কিছু কম ছিল না। জামাল হোসেনের এই করুণ অবস্থা দেখে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে সবুজ আলী। তার এই ভয়টাকেও দারুণ উপভোগ করছে হামিদ। হামিদ সিদ্ধান্ত নিল সে এক পিশাচকে আরো শাস্তি দেবে এবং অন্য পিশাচের চোখে ভয় দেখবে। হামিদ এবার যত্ন সহকারে হাতের পেরেকগুলো খুলে দিল। এক একটা পেরেক খোলার সময় যন্ত্রণায় কাতরাচ্ছিল পিশাচটি। পেরেক খোলা শেষ হতেই জামাল হোসেনের হাত রক্তে মাখামাখি হয়ে গেল। হামিদ ভালো করে আবারও সেখানে লবণ মরিচের প্রলেপ লাগালো। কতটা শান্তি লাগছে হামিদ নিজেও হয়তো বর্ণনা করতে অক্ষম। হাতুড়িটা দিয়ে জামাল হোসেনের হাতের কবজিতে খুব জোরে একটা আঘাত করলো হামিদ। জিহ্বাহীন জামাল হোসেন আবারও চিৎকার করে উঠল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। কণ্ঠনালী অবধি ছিঁড়ে যাওয়ার জোগান। হামিদ এবার পর পর কয়েকবার দু হাতে এভাবে আঘাত করে গেল, করতেই থাকলো খুব দ্রুত নিজের সর্বশক্তি দিয়ে। মনে হচ্ছে যেন হামিদ কারো হাতের হার নয়, লোহার কোনো দেওয়াল ভাঙার প্রচেষ্টায় আছে। হামিদ চারুর দিকে ইশারা করলো। ওই মেয়েটারে দেখ, ওই মেয়েটা আমার কলিজা। তার গায়ে একটা আঁচড়ও আমি সহ্য করতে পারি না। আর তুই তোর এই জঘন্য হাত দিয়া আমার ফুলের মতো বইটার জীবন নষ্ট করছস। তোর এই হাত আমি আজ কয়েকশো টুকরো করবো। হামিদ আবারও আঘাত করতে শুরু করলো দু হাতের কবজিতে। এত শান্তি খুব কমই পেয়েছে সে। হামিদ জানে এইটাই সে হাত যে হাত চারুর জীবন নষ্ট করেছে বারংবার। এইটাই সে হাত যে হাত চারুকে আটকে সবুজ আলীকে ধর্ষণ করার কাজে সাহায্য করেছে। এইটাই সেই হাত যে হাত দিনের পর দিন চারুকে কষ্ট দিয়েছে। এইটাই সেই হাত যে বস নামক লোকটার কাছে চারুকে পৌঁছে দিয়েছে। কিন্তু না, হামিদ ভুল জানে। এইটা সেই হাত নয় যে বসের কাছে চারুকে দিয়ে গেছে, বরং এইটা সেই হাত যে বসের প্রতি নিজের আনুগত্যের পুরস্কার স্বরূপ চারুকে গ্রহণ করেছিল। জামাল হোসেনের অনেক আগেই যে বসের নজর পড়েছিল চারুর প্রতি। হামিদ এইবার একটা লোহার রড বের করলো। হাতে একটা কাপড় পেঁচিয়ে আধা প্রস্তুত সেই বিল্ডিং এর লাইটারের সাহায্যে আগুন ধরালো। সে আগুন লাল হয়ে যাওয়ার মতো গরম না হওয়া অবধি গরম করলো রডটাকে। প্রথমেই পিশাচটির পায়ে সেটি লাগালো। শাস্তির পালা এইবার শুরু হলো সবুজ আলীরও। একই সাথে একইভাবে দুজনকে আঘাত করতে শুরু করলো হামিদ। এরা দুই নরপিশাচ তো সব সময় একসাথে থাকে, তাহলে এদের শাস্তি ভিন্ন হবে কেন? ধীরে ধীরে পর্যায়ক্রমে তাদের সম্পূর্ণ শরীরই হামিদ রডটিকে লাগিয়ে দিল। হামিদ যে এতটা নৃশংস হতে পারে হামিদের নিজেরই সে ধারণা ছিল না। হামিদের মাথায় নতুন এক ভিন্ন পদ্ধতি এবার এলো। এদের শাস্তি দেওয়ার কথা মাথায় এলো। ছোটবেলায় একবার উলঙ্গ থাকা অবস্থায় ভুলবশত মরিচের গুঁড়া লেগে গেছিল গোপনাঙ্গে। যে যন্ত্রণা আজও ভুলে যায়নি হামিদ। পিশাচ দুটো সামনে বসে আছে, পর্যাপ্ত পরিমাণ লঙ্কা গুঁড়োও আছে। হামিদ দ্রুত তাদের শরীর থেকে জামাকাপড় খুলে নিল। চারু এতক্ষণ পর্যন্ত সমস্ত ঘটনাই প্রত্যক্ষ করছিল। বেশ শান্তিও পাচ্ছিল সে। যতটা কষ্ট তারা ওকে দিয়েছিল তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হামিদ তাদের সুদে আসলে ফেরত দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে হামিদের এই আচরণ বুঝতে পারল না সে। কি করছো তুমি? দেখ না কি করি। এমন থেরাপি দেবো মরার আগ পর্যন্ত মনে রাখবো। অবশ্যই এরা বাঁচবে আর কতক্ষণ। হামিদ এইবার তাদের গোপনাঙ্গে লঙ্কা গুঁড়ো লাগাতে লাগাতে বলল, ছোটকালে রান্নাঘরে একবার গিয়ে আমারও লঙ্কা গুঁড়ো লাগছিল। বিশ্বাস করো, জীবনটা শেষ হইয়া গেছিল। তখন আমার 4 বছর। এরপর থেকে কোনোদিনও রান্নাঘরে ঢুকি নাই। একবার ভাব কতটা ব্যথা হয়েছে যে আমার এখনো মনে আছে। এমন সিরিয়াস মোমেন্টেও হামিদের কথা শুনে উচ্চস্বরে হেসে পড়ল চারু। তবে লঙ্কা গুঁড়ো লাগতেই পিশাচ দুটো যন্ত্রণায় চিৎকার করছে। হাসিস না তো, যার লাগে নাই হে এই যন্ত্রণা বুঝবো না। এই পিশাচগুলোরে জিজ্ঞেস কর কেমন লাগে। অবশ্য এখন তো এরা বোবা হয়ে গেছে।
চারুর চোখ মুখে হঠাৎই শক্ত হয়ে গেল। সে এগিয়ে গেল দুটো পিশাচের সামনে। তারা হাত জোর করে চারুর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। মুখে না বলতে পারলেও তাদের ইশারা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাহ, মাফও চাইতে পারিস তোরা। দেখ তো, আমাকে চিনিস নাকি? আমি চারুলতা। আমি সেই চারুলতা যে আজ তোদের মৃত্যু নিয়ে তোদের সামনে দাঁড়িয়েছে। আমি সেই চারুলতা যাকে তোরা দুর্বল ভেবে দিনের পর দিন কষ্ট দিয়েছিস। কি ভেবেছিলি আমার কোনো অভিভাবক নেই তাই যা খুশি করা যাবে আমার সাথে? দেখ জানোয়ারের বাচ্চা, ভালো করে তাকিয়ে দেখ। আমার অভিভাবক আছে, আর এমন একজন আছে যে হাজার অভিভাবকের দায়িত্ব একা পূরণের ক্ষমতা রাখে। কি কোনো অভিভাবক কি তোদের এইভাবে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখতো? আমি চারুলতা, আর আমার ভাই হামিদ। ভালো করে দেখ, চিনতে পারছিস তো নিজের মৃত্যুকে? ভয়ে আড়ষ্ট হয়ে আছে দুজন। চোখের সামনে দেখছে নিজেদের মৃত্যুদূতকে। সুন্দরী ভয়ঙ্করী এই চারুলতাই আজ তাদের মৃত্যুদূত। বারবার প্রাণ ভিক্ষা চাইছে চারুর কাছে, কিন্তু চারুর বিন্দু মাত্র মায়া হচ্ছে না তাদের ওপর। আজ এই চারুলতা নিজের তৃপ্তি মিটিয়ে খুন করবে এদের। হামিদ এগিয়ে এলো পিশাচ দুটোর দিকে। তারা এখনো চারুর সামনে অনুনয় করতে ব্যস্ত। হামিদ প্রথমে গিয়েই জামাল হোসেনের নখ তুলতে শুরু করলো। জামাল হোসেনের গগন বিদারী চিৎকারে মন গলল না এই দুজন সুন্দর মানুষের। এর জন্যেই কি বলে সুন্দর মানুষের হৃদয়ে মায়া কম? না, কখনোই না। এরা এই শাস্তির প্রাপ্য। চারুর এই নখ ওঠানোর ব্যাপারটা বেশ পছন্দ হলো, তাই এইটা সে হামিদকে করতে দিল না। নিজেই যত্ন করে হাতের এক একটা নখ তুলতে লাগলো। তারপর আবার পা। অনেক বেশি কষ্ট দিয়ে কোনো নখ তোলার সময় যদি মনে হয় চিৎকার কম হয়েছে, তখন সেখানে লঙ্কা গুঁড়ো দিয়ে বাকি চিৎকারের আনন্দ সহিত শুনে নেয় চারু। জামাল হোসেন চারুর পায়ে ধরল। এইটা দুটো কারণেই হতে পারে। প্রথমটা ছেড়ে দিতে বলছে, আর দ্বিতীয়টা নিজের মৃত্যু কামনা করছে সে। চারু লাথি মেরে পিশাচটির অপবিত্র হাত সরিয়ে দিল নিজের পা থেকে। নখ ওঠানোর পরেই হামিদ একটা ছুরি তুলে নিল হাতে। জীবন্ত অবস্থায় হামিদ জামাল হোসেনের পায়ের চামড়া খুলতে শুরু করলো, যেভাবে জবাই করা গরুর চামড়া খোলা হয়। ব্যাপারটা ইন্টারেস্টিং, আমিও করব। না, তুই পারবি না, আমারই করতে দে। তুই না হয় লবণ লাগানোর কামটা কর। মনোরমা ছোটবেলায় রেগে গেলেই দুজনকে বলতো, আজ আমি তোদের পিঠের চামড়া তুলবো, আজ আমি তোদের পিঠের চামড়া তুইলা লবণ লাগামো। কিন্তু আসল ব্যাপারটা যে এতটা মজাদার হতে পারে তা কল্পনাও করেনি ওরা দুজন। দু পায়ে সম্পূর্ণ চামড়া তোলা শেষ হতেই চারু বলে উঠল, এখন থেমে যাও, কিছুক্ষণের মাঝেই ফজরের আজান পড়বে। এর আগে আমাদের এখান থেকে যেতে হবে। হামিদ থেমে গেল। চারু ঠিকই বলেছে, গ্রামে ফজরের আজানের পরপরই মানুষজন উঠে পড়ে। হামিদ ছুরিটা চারুর হাতে তুলে দিল। বিজ্ঞান বিভাগের ছাত্রী চারু, তাছাড়া তাদের মারার আগের আউটবুক থেকে আরো কিছু তথ্য সে সংগ্রহ করেছে। কিভাবে কাটলে এদের মরার সম্ভাবনা কম সেটা চারু জানে। সেই অনুযায়ী দুটো কোপ বসিয়ে দিল চারু। যন্ত্রণায় চিৎকার করে উঠল দুজন। চারু শান্তি হলো না, সে আবারও ছুরি চালিয়ে দিল। বের করে আনলো জামাল হোসেনের কলিজা বের করে আনতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল জামাল হোসেন। একইভাবে সবুজ আলীর কলিজাও বের করে আনলো। দুটো কলিজা এখন চারুর দু হাতে। তাও কেন যেন চারুর তৃপ্তি হচ্ছে না। চারু বারবার ছুরির আঘাত করতে শুরু করলো দুজনকে। এলো পাথারি দুজনকেই আঘাত করছে, মনের আঁশ মিটিয়ে আঘাত করছে। যদিও কিছুটা জীবন বায়ু বেঁচে থাকে, তাও এত আঘাতে বেরিয়ে গেছে। কিন্তু আঘাতে সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত করে দেওয়ার পরেও চারু তৃপ্তি হলো না। চারু কলিজা দুটোর দিকে তাকালো। অদ্ভুত এক নেশা গ্রাস করলো তাকে। সে জামাল হোসেনের কলিজায় একটা কামড় বসিয়ে দিল। হামিদ স্তব্ধ হয়ে গেল। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। এতটাই অবাক হলো যে চারুকে আটকানোর চিন্তা মাথাতেও এলো না। হামিদের হঠাৎই অনুভব হলো তার বমি আসছে। চারু সম্পূর্ণ দুটো কলিজা খেয়ে হামিদের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিল। হামিদ আর নিজেকে সামলাতে পারল না। কিছুটা দূরে গিয়েই বমি করতে শুরু করলো সে। চারু পানির বোতল এগিয়ে দিল তার দিকে। হামিদ ভয়ে ভয়ে নিল সেটা। চারু হামিদের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, ঠিক আছো তুমি? হামিদ একটা শুকনো ঢোক গিলে নিজের কাঁধ থেকে চারুর হাত সরিয়ে দিল। কি হলো? তো তুই ওটা কি করলি? কেমনে কলিজা দুইটা খাইলি?
কেন? ডাইনি মনে হচ্ছে নাকি আমাকে? আমার এই কলিজা খাওয়া নিয়ে দুনিয়ার সবাই হয়তো আমাকে ডাইনিই ভাববে। ভাবুক, কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু তুমি ভেবো না, আমি চারু। দেখো আমার দিকে, আমি সত্যিই চারু। চারুলতা জড়িয়ে ধরলো হামিদকে। চারুর জড়িয়ে ধরায় হামিদের বুকের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করলো। না, এ কোনো ডাইনি নয়, হতে পারে না, এটা চারু, ছোটবেলায় মায়ের কোলে দেখা ছোট্ট পবিত্র সেই চারু। চারুর খুনের বর্ণনা শুনে হিমেলের মুখে দেখা গেল তৃপ্তির হাসি। সীমার মুখটা স্বাভাবিক রাখার চেষ্টা করলেও সেও যে আনন্দিত সেটা তার চেহারায় স্পষ্ট বলে দিচ্ছে। আসলেই এদের সাথে এমনটাই হওয়া উচিত ছিল। তবে কঠোর মুখে বসে আছে সাজিদ। চারুর কথা শেষ হতেই সে প্রশ্নবাণ নিক্ষেপ করলো চারুর প্রতি। পোস্টমর্টমের রিপোর্ট দেখছি আমি। কই, খুন তো এভাবে হয়নি। রিপোর্ট বদলে দিয়েছিলাম। অসম্ভব। হ্যাঁ, ডাক্তারের কাছে থাকা অবস্থায় অসম্ভব, কিন্তু থানায় কিছু টাকার বিনিময়ে রিপোর্ট বদলে গিয়েছিল। গ্রামের পুলিশ স্টেশন বলে কথা, রিপোর্ট বদলেছিলেন কেন? যেন ধরা না পড়ে যায়। তাহলে আত্মসমর্পণ করলেন কেন? চারু উত্তর দেয় না। সাজিদ একটা দীর্ঘশ্বাস ফেললো। বাংলাদেশের আইন ব্যবস্থা সত্যি শুধুমাত্র টাকার উপর নির্ভরশীল। কেটে গেছে 3 মাসেরও বেশি সময়। জামাল হোসেন ও সবুজ আলীর কেসটা একটু ঝিমিয়ে এসেছে। এবার চারু আর হামিদের পরবর্তী শিকার নাজিমউদ্দিন। যে বাবা সন্তানের প্রতি দায়িত্ব তো পালন করেই না, উল্টো প্রতিটি পদে তাকে বিপদে ফেলে দেয়, সে কখনো বাবা হতেই পারে না। তার জন্য সর্বোৎকৃষ্ট শাস্তি মৃত্যুদণ্ড। শিকার বলতে অবশ্য তেমন কোনো শিকার নয়, হঠাৎই একদিন বাড়িতে গিয়ে নাজিমউদ্দিনকে খুন করে আসা। সিম্পল প্ল্যান, সিম্পল প্ল্যান। তবে এতে হয়তো খুব বেশি ঝামেলা হয়ে যাবে, কারণ ওদের বাড়ির আশেপাশে কমপক্ষে 10 থেকে 15টা বাড়ি আছে। চিৎকার করলে সবার উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তাই যাই করতে হবে খুব সাবধানে। বিকেল প্রায় হয়ে এসেছে। এমন এই সময়টাতে এসে হামিদ চারুকে দেখে যায়। কিছুক্ষণের মাঝেই ঘরে প্রবেশ করলো হামিদ। কি রে, তুই নাকি জীববিজ্ঞান ক্লাস টেস্টে শূন্য পেয়েছিস? বাজে কথা, কে বলেছে? ফাতেমা বলল ও নাকি পরীক্ষার আগে বারবার তোকে ডিম খেতে বারণ করেছিল, তুই মানিস নে, আর তাই পরীক্ষাও ডিম, মানে শূন্য পেয়েছিস। চারু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। কয়েকদিনের জন্যই তো গিয়েছিল ও বাড়িতে, সেটাও সহ্য হলো না ফাতেমার। আমি জোর করে ডিম খাইনি। তুমি তো জানোই আমি ডিম পছন্দ করি না। পরীক্ষা দিতে যাওয়ার আগে ভাবি জোর করে আমাকে ডিম খাইয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম পরীক্ষা বলেই হয়তো খাওয়াচ্ছে। যাই হোক, পরীক্ষায় 89 পেয়েছি। তোরে কইছিলাম না এই মহিলাটা হিংসুটে, কারোর ভালো সহ্য হয় না তার। প্রমাণ পাইলি তো এবার। আমার মা শ্যামলা ছিল ঠিকই, কিন্তু এমন হিংসুটে ছিল না। বাদ দাও তার কথা, এ ব্যাপারে কিছু বলবো না। এই অবস্থায় অতিরিক্ত বকাবকি করা উচিত হবে না। ভাগ্যিস তোর বাড়ি চেঞ্জ করে দিছিলাম, ওইখানে ওই মহিলার সাথে থাকতে পারতি না তুই। আমিও এখন ওইখান থেকে বের হইলে ভালো একটা শান্তির জায়গায় এসে ঘুমাতে পারি। একটা কথা বলি, বল। তোমাকে কিন্তু শুদ্ধ বাংলা বললেই বেশি ভালো লাগে। ওই দিন জামাল হোসেনের সাথে যেভাবে বলেছিলে, ঠিক সেভাবে। এইটা এতদিন পর তোর মনে হইলো? আগেই মনে হয়েছিল, বলা হয়নি। ছোটকালে হয় নাই, এখনো আর হইব না। ও শোন, যেটা কইতে আইছিলাম। বলো। নাজিবউদ্দিন নামের পিশাচটা নাকি চট্টগ্রাম শহরে গেছে, আর শেফালি ওর মামা বাড়ি। আমরা যদি আমাকে বাড়িতে যাই, একটা বারও ধরতে পারুম না। ভাবতেছি শেফালির মামার বাড়ি যাই। ওর মামা মামিকে কি করবে? সামনের সপ্তাহে নাকি ওর মামা মামি হজে যাইব। বিশাল বড়লোক মানুষ তারা। ওই বাসায় শেফালি একাই থাকবো। হজে যাবে? শেফালিকে ঠিক মতো শিক্ষা দিতে পারলো না, কিন্তু হজে যাবে? কি লাভ? যদি তাকে সঠিক শিক্ষাটা দিতে পারতো, তাহলে বোধহয় আল্লাহ এমনিই তাদের ক্ষমা করে দিতেন। বাদ দে, ওইটা তাদের নিজেদের ব্যাপার। শেফালিরে মারতে পারলেই আমার শান্তি। নির্ধারিত দিনে চারু আর হামিদ বেরিয়ে গেল শেফালির মামা বাড়ির উদ্দেশ্যে। হামিদ খোঁজ করে খবর নিয়েছে শেফালির মামা আর মামি 2 দিন আগেই চলে গিয়েছে। বাসায় এখন শেফালি একা। চারু জানে শেফালি দুর্বলতা হামিদ, সেই অনুযায়ী নিজেদের পরিকল্পনা সাজিয়েছে তারা। পরিকল্পনা অনুযায়ী কাজ করলো তারা। প্রথমেই হামিদ গিয়ে দরজায় করাঘাত করলো। বেশ কয়েকবার দরজা ধাক্কানোর পর বেরিয়ে এলো শেফালি। শেফালিকে দেখে প্রচন্ড রকমের অবাক হলো হামিদ। বেশ খোলামেলা পোশাকে ছিল সে। একটা মেয়ে কিভাবে এমন পোশাক পরে বাইরে চলে আসতে পারে সে ধারণা তার নেই। তবে হামিদ শেফালিকে দেখে যতটা অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে শেফালি। তুমি? কেন আসতে পারি না? হামিদের নরম স্বরে বলা কথাটা শুনে ভরকে গেল শেফালি। পারবা না কেন? আসো ভিতরে আসো।
হামিদ শেফালির সাথে ভিতরে ঢুকে গেল। চারু এখনো বাইরে অপেক্ষায় রয়েছে। কেমন আছো? এতদিন কই ছিলা? ভালোই আছি। শহরে ছিলাম। আজ হঠাৎ আপনার কথা মনে আসলো, তাই ভাবলাম দেখা করে যাই। আমার কথা? আপনার কথা। দেখেন, আমি কিন্তু আপনারে মা ডাকতে পারুম না। আপনি যতই আমার বাপের বউ হন না কেন, আমি মা ডাকতে পারবো না আপনারে। আপনার কি ও বয়স হয়েছে নাকি? আপনি হলেন গিয়ে আমার সমবয়সী বন্ধুর মতো। শেফালি অবাকের পর অবাক হচ্ছে। এ কোন হামিদকে সে দেখছে? এটা কি সেই হামিদ যার কাছে হাজার চেষ্টার পরেও সে পাত্তা পায়নি? তবে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলো শেফালি। সে গিয়ে হামিদের কাঁধে হাত রেখে বলল, তোমার যা ইচ্ছা তুমি আমারে ডাইকো, কোনো সমস্যা নাই। শেফালি ভেবেছিল হামিদ হাত সরিয়ে দেবে, কিন্তু সেটাও করলো না হামিদ। আমারে দেখতে কেমন শেফালি? অসম্ভব সুন্দর দেখতে তুমি। আমার জীবনে দেখা সেরা সুন্দর পুরুষ তুমি। তুমি এমন এক পুরুষ যারে প্রতিটা নারী এক রাতের জন্য হইলেও পাইতে চায়। ঘৃণায় হামিদের ষষ্ঠ ইন্দ্রিয় অবধি বিষিয়ে উঠল। ছি, কি জঘন্য চিন্তা ভাবনা। হামিদ অবশ্য এখনই সেই ঘৃণা প্রকাশ করলো না। এই ঘৃণা প্রকাশের জন্য সারা রাত পড়েই আছে। তাই নাকি? সব নারী পড়তে চায়? সেই সব নারীর মধ্যে কি তুমিও আছো? শেফালি একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে হামিদের কাছাকাছি এগিয়ে এলো। হামিদ একটু দূরে সরে এসে বসলো। তোমার জন্য একটা উপহার আছে, নিবা? তুমি আমারে বিষ দিলাও আমি সেটা নিমু। তুমি দিবা আর আমি নিব না, এইটা কখনো হয়? হামিদ একটা গ্লাসে কিছুটা মদ ঢাললো। মদ ছাড়াও অবশ্য শেফালিকে কাবু করা সম্ভব, তবে মদ খেলে শেফালির মস্তিষ্কের ক্ষমতা কমে যাবে। তার কাছ থেকে কথা বের করে আনা সহজ হবে। মদের গ্লাসটা শেফালি সানন্দে গ্রহণ করলো। এক প্রকার জোর করেই হামিদ 3 গ্লাস খাইয়ে দিল শেফালিকে। শেফালি এইবার আবার হামিদের কাছাকাছি আসতেই হামিদ এতক্ষণে নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে গেল। কষিয়ে এক থাপ্পড় মারল শেফালিকে। শেফালি অবাক হয়ে তাকালো হামিদের দিকে। আমি বিষ দিলেও নাকি তুমি নিবা? তাহলে সামান্য একটা থাপ্পড় খেয়ে এই অবস্থা কেন হইলো তোমার? আমারে মারলা কেন? চুপ কর হারামজাদি, তোরে যে এখনো বেঁচায় রাখছি তোর 7 কপালের ভাগ্য। এখন ভালোই ভালোই বল, বসকে। কিসের বস? কোন বস? হামিদ নিজেকে সামলানোর চেষ্টা করলো না। আবারও কষিয়ে এক থাপ্পড় মারল শেফালিকে। ভালোই ভালোই কইয়া দে বসকে, যার কাছে তুই চাউরে দিছিলি। জামাল হোসেন। জামাল হোসেনের কাছে আমি 1 লাখ টাকা দিয়া চারুরে বিক্রি করছিলাম। তোর কাছে বসের কথা জিজ্ঞেস করছি, জামাল হোসেনের না। বল বসকে। আমি জানি তুই চিনস বসরে, তার সাথে বিছানায় গেছস তুই। সত্যি করে বল বসকে। শেফালি এইবার কান্না করে দিল। এইটা সম্ভবত মদের প্রতিক্রিয়া। বিশ্বাস করো, আমি জানি না বসকে। আমি তো অনেক মানুষের লগেই বিছানায় গেছি। আমি জানি না তাদের মধ্যে বস কোনটা। মদের কারণেই হয়তো শেফালি এমন সরল স্বীকারোক্তি দিচ্ছে। তবে হামিদের মেজাজ বিগড়ে যাচ্ছে তার উত্তরে। শেফালি মেয়ে না হলে এতক্ষণে তার শরীরে একটা হাড়ও আস্ত থাকতো না। শেফালিকে শাস্তি দেওয়ার জন্য এখন প্রয়োজন চারুকে। হামিদ চারুকে ঘরের ভেতর ডেকে আনলো। শেফালি চারুকে দেখে বেশ অবাক হয়েই বলল, তুই? হ্যাঁ আমি চারুলতা। চিনতে পারছিস তো আমাকে? আমার এইখানে কি চাস? বস কে? আমি জানি না। চারু ব্যাগ থেকে একটা ছুরি বের করে সেটাকে শেফালির সামনেই গরম করলো। তারপর গরম ধারালো সেই ছুরি দিয়ে হাতের কনুই থেকে কবজি পর্যন্ত লম্বা একটা আঁচড় দিল। সাথে সাথে রক্তে মাখামাখি হয়ে গেল শেফালির হাত। শেফালিও চিৎকার করে উঠল। ভালোই কইয়া দে বসকে। এমনিতেও তুই মরবি, কিন্তু তুই যদি কইয়া দেস বসকে, তাইলে কম কষ্ট দিয়া তোরে মারমো। বিশ্বাস করো, আমি সত্যিই জানি না বসকে, কোথা থেকে আসলো, আর এই বসের কাহিনী কি। জামাল হোসেনের খবর কিভাবে পেয়েছিলি? তোর বাপে নিয়ে আসছিল। আমি তো বেশি বয়স দেখা তার কাছে 1 লাখ টাকা দাবি করছিলাম। ভাবছিলাম 50,000 অন্তত দিব, কিন্তু ব্যাটাই পুরা 1 লাখই দিছে। মাঝে মাঝেই আমারে এইটা ওইটা কিনা দিত। আমার লাগে বেশ কয়েকবার বিছানায়ও গেছে। এর বাইরে আমি আর বেশি কিছু জানি না, বিশ্বাস কর। মিথ্যে কথা বলবি না শেফালি, মেজাজ গরম হইতেছে আমার। আমি জানি তুই জানোস বসকে। এখন যদি না কস, যা হইব তার জন্য তুই দায়ী থাকবি। আমি সত্যিই জানি না।
হামিদ এইবার চারুর হাত থেকে ছুরিটা নিয়ে ধীরে ধীরে একটা একটা করে শেফালির নখ তুলতে শুরু করলো। আগেরবার চারু করেছিল, তাই এবার হামিদ করলো। একে একে হাত পায়ের মোট 20টা নখই তুলে ফেললো হামিদ। শেফালির যন্ত্রণাময় চিৎকার যেন বহু গুণে প্রশান্তি দিচ্ছিল তাকে। চুপ, একদম চিৎকার করবি না, জিব্বা কেটে ফেলবো। আমারে ছাইড়া দাও, বিশ্বাস করো আমি জানি না কে বস। এমনে ভালো হবি না তুই, আরো কঠিন শাস্তির যোগ্য তুই। হামিদ এইবার ধারালো ছুরিটা দিয়ে শেফালির ডান হাতের একটা আঙুল কেটে ফেললো। আবারও যন্ত্রণায় চিৎকার করে উঠল শেফালি। চারুর ব্যাপারটা বেশ মনে ধরল। কে জানে হামিদ এমন নতুন নতুন বুদ্ধি কোথায় পায়। চারু এইবার গিয়ে সেই ক্ষত স্থানে লবণ মরিচের প্রলেপ লাগানো শুরু করলো। এইটাও সে হামিদের কাছেই শিখেছিল। শেফালির মুখ থেকে বসের পরিচয় জানতে না পেরে হামিদ একে একে প্রায় সবগুলো আঙুলই কেটে ফেললো শেফালির। হামিদের মনে এখন কিঞ্চিত সন্দেহ জাগছে। শেফালি আসলেই বস সম্পর্কে কিছুই জানে না। শেফালি এত ভালো মানুষ নয় যে বসের পরিচয় লুকাতে নিজের জীবন বলি দিয়ে দেবে। এই কিছু বলছে না কেন? আঙুল কাটার পরেও কি এর শিক্ষা হয়নি? এরে আমি কি করবো কিছুই বুঝতেছি না। নে ধর, এতদিনে যত রাগ পুষিয়ে রাখছিলে সব এখন বাইরে বের করে দে। চারু হামিদের হাত থেকে ছুরিটা নিল। এই চরিত্রহীন মহিলার শাস্তি হওয়া উচিত ভয়ঙ্কর। এর জন্য কত মেয়ের সংসার ভেঙেছে তা বোধহয় সে নিজেই জানে না। এই চামড়া তুলে নেই? যা খুশি কর, এরপর লবণ মরিচ লাগাতেও পারোস। হামিদের কথা শুনে তাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো শেফালি। চারুর হাতে ধারালো ছুরি, তার চোখে জ্বলজ্বল করছে প্রতিশোধের আগুন। আর তারই পাশে রয়েছে হামিদ। এই দুই সুন্দর মানুষকে দেখে শেফালির আত্মরাত্মা এই দুইজন সুন্দর মানুষকে দেখে শেফালির অন্তরাত্মা অবধি কেটে উঠল। কুপির হালকা সোনা রাঙা আলোয় যেন এই দুই মৃত্যুদূতকে ভয়ঙ্কর লাগছে শেফালির কাছে। আজ হামিদের সৌন্দর্য তাকে টানছে না, অসহ্য ভয় গ্রাস করেছে তাকে। চারু অবশ্য প্রথমেই চামড়া তোলার কাজ করলো না। হামিদকে সে দেখেছিল লাইটার দিয়ে জামাল হোসেন ও সবুজ আলীর জিব্বা পুড়িয়ে দিতে, তাই সে ঠিক করলো শেফালির হাত পুড়িয়ে আগুনে ছ্যাঁকা দেবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলো চারু। হাতে পায়ের বিভিন্ন অংশে লাইটারের আগুনের ছ্যাঁকা দিচ্ছে শেফালিকে। সাবধানে, কাপড় যেন না লাগে। পুইরা গেলে কিন্তু আর ওরে কষ্ট দিয়ে মারুন যাইব না। এই ধরনের পিছলা কাপড় দ্রুত আগুন লাগে। তুই একটা কাম কর, এইগুলো খুললা ছ্যাঁকা দে। আমি বাইরের ঘরে গিয়ে একটু খাওয়ান দাওয়ান করে আসি। সেই বিকেলে খাইছি, তোর হইয়া গেলে আমার ডাকস। তার আর প্রয়োজন পড়বে না। যে মেয়ে নিজের ইচ্ছায় হাজার পুরুষের শয্যা সঙ্গিনী হতে পারে তার আবার লজ্জা। এমনকি তোমাকে চাইতেও কিনা সে দ্বিধাবোধ করেনি। ছি, কি রুচিবোধ একবারও মাথায় এলো না তুমি তার ছেলে। হপ, আমি কিসের ওর পোলা? আমি ওর কিচ্ছু লাগি না, কিচ্ছু না। হামিদের ধমক আমলে নিল না চারু। আসলেই তো, এমন জঘন্য মহিলা আবার কিসের মা? হামিদ বাইরে চলে গেল খাবার খেতে। চারু সর্বাঙ্গে আগুনের ছ্যাঁকা দিল শেফালির। হাজার পুরুষের রাতের সঙ্গী এর চেয়ে কম শাস্তি হওয়া উচিত নয়। চারু এইবার ধারালো ছুরিটা হাতে তুলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে শুরু করলো। শেফালির এই চিৎকার কানে যাচ্ছে হামিদেরও। তার চিৎকারেই হামিদের অন্তর প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে। বাহ, এতদিন পর বেশ ভাবে খাবারে উপভোগ করছে সে। মাছ মাংসে যেভাবে ডলে ডলে মশলা মাখানো হয়, শেফালির সেই আধ পোড়া শরীরেও চারু ঠিক সেইভাবে মশলা মাখালো। কিছু একটা মনে পড়তেই চারু খুব দ্রুত কিছুটা মাংস কেটে কেটে নিল শেফালির শরীর থেকে। জীবন্ত অবস্থায় শরীরের মাংস কেটে নেওয়ায় শেফালি যন্ত্রণায় চিৎকার করে উঠল। বস কে? আমি সত্যিই জানি না। জানিস না তার মানে বলতে পারবি না? বলতেই যখন পারবি না তাহলে মুখের এখন কি কাজ? কি করা যায় বলতো? দয়া কর চারু, আমারে ছাইড়া দে। আমি সত্যিই কিছু জানি না। তুই যেভাবে আমার উপর অত্যাচার করেছিস, তোর মনে হয় আমি তোকে ছেড়ে দেবো? আমি তো শয়তান তোর উপর অত্যাচার করছি। তুই তো ভালা মানুষ, আমারে ছাইড়া দে। শেফালির কথা শুনে উচ্চ স্বরে হেসে উঠল চারু। আজ দেখবি ভালো মানুষের কত রূপ। চারু এইবার জীবন্ত অবস্থায় শেফালির চামড়া খুলতে আরম্ভ করলো। হামিদ যতটা সহজে করেছিল ব্যাপারটা, আসলে তত সহজ নয়। বেশ পরিশ্রম এবং সময় সাপেক্ষ কাজ। চারু সেটা পছন্দ হলো না, তাই সে কাজ বাদ দিয়ে সীসা গরম করে নিল। এখন সে এই সীসা ঢালবে এই
পিশাচিনীর গোপনাঙ্গে। হাজার পাপ করা এই অঙ্গ কিভাবে বেঁচে যাবে শাস্তির থেকে? গোপনাঙ্গে গরম সীসা ঢালতেই চিৎকার করে উঠল শেফালি। ইতিমধ্যে 2 বার জ্ঞান হারিয়েছে সে। চারু এইবার তার জ্ঞান ফেরালো। সম্পূর্ণ সজ্ঞানে তার সকল শাস্তি সম্পন্ন হবে। চারু বেশ ভালোই বুঝতে পারছে শেফালি বশ সম্পর্কে কিছু জানে না, তাই তার এই জিহ্বা এখন চারুর কোনো কাজের না। এবারেও হামিদের বুদ্ধি অনুসরণ করলো সে। লাইটার দিয়ে প্রথমেই জিহ্বায় ছ্যাঁকা দিল, তারপর ধীরে ধীরে 5 টুকরো করে কাটলো তার জিহ্বাটাকে। অতঃপর চারু একে একে শেফালির ব্রেস্ট দুটোও কেটে ফেললো। শেফালির এই যন্ত্রণাগুলো দারুণ উপভোগ করছিল সে, খুব ভালো লাগছিল। অবশেষে আবার এলো সেই মহেন্দ্রক্ষণ। ছুরি ও হাতের সাহায্যে জীবন্ত অবস্থায় চারু বের করে আনলো শেফালির কলিজা। এইভাবেই অসহ্য যন্ত্রণায় কাতরানো অবস্থায় মৃত্যুকে স্বীকার করে নিল শেফালি। কলিজাটা দেখেও চারুর কলিজা শান্ত হচ্ছে না, কিন্তু ভয় নেই। চারু জানে এখন তাকে কি করতে হবে। এখন কচমচ করে এই কলিজাটাকে খেতে হবে, দারুণ প্রশান্তি পাওয়া যাবে। এই কলিজার মালিকটি কম কষ্ট দেয়নি তাকে। চারু একটা কামড় বসিয়ে দিল সেই কলিজাতে। এখন কিছুটা শান্তি লাগছে। কলিজাটা খাওয়ার মাঝপথে হঠাৎই হামিদ চারুর হাত থেকে সেটি কেড়ে নিল। চারুর মুখে লেগেছিল ঘন লাল তাজা রক্ত। কলিজা খাওয়ার ফলে সেটায় লেগে থাকা রক্তই এখন চারুর হাতে এবং মুখে অবস্থান করছে। খুন করবি ভালো কথা, কিন্তু এসব খাস কেন? না খেলে তৃপ্তি পাই না, আমার কলিজা ঠান্ডা হয় না, অদ্ভুত এক নেশা গ্রাস করে আমাকে। আমার মন বারবার এইটা আমাকে খেতে বলে। সবসময় মনের কথা শুনতে নেই, একবার আমার কথাটাও শোন। এমন জঘন্য মাইয়া মানুষের কলিজা তোর খাইতে হইব না। আচ্ছা খাবো না, কিন্তু এই কলিজা যদি আমি অন্য কাউকে খাওয়াই? হামিদ এক মুহূর্তে যেন আটকে উঠল। এই সময় চারুকে ভয়ঙ্করই লাগছে। মনে হচ্ছে যেন যেই এই মুহূর্তে ওর সামনে আসবে তাকে সে ভস্ম করে দেবে। হামিদ এক প্রকার ভয় নিয়েই জিজ্ঞেস করলো, কারে খাওয়াবি? নাজিমুদ্দিন নামক পিশাচকে পিশাচিনীর কলিজা খাওয়াবো। শুধু কলিজা না, ওই দেখো মাংসও কেটে রেখেছি, তাকে আমি শেফালির মাংসের এবং কলিজার বিরিয়ানি রান্না করে খাওয়াবো। হামিদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। এই চারুর সাথে যেন নতুন করে পরিচিত হচ্ছে সে। এইটাই কি সেই ছোট্ট কোমলমতি চারু? এতটা নিষ্ঠুর ভাব কিভাবে হয়ে গেল সে? নাকি পরিস্থিতি তাকে এমন কঠিন ও নিষ্ঠুর তৈরি করেছে? হামিদ চেয়ে দেখলো চারুর হাতে ছুরিটা তুলে নিয়েছে। এখন নিশ্চয়ই মনের আশা মিটিয়ে আঘাত করবে এই পিশাচিনীকে।